তাই তো? আমরা হিস্ট্রি পড়া শুরু করেছি। আর এদিকে তোমাদের দেওয়া আছে 5, আর এদিকে 26 তারিখ পর্যন্ত। ও আজকে পর্যন্ত দিয়েছিলাম তোমাদের এটার পড়া নাকি, রাইডার্স টু দ্য সি এর। জি স্যার, এটা শেষ করে দেন, নাহলে মাথার আচ্ছা। উপর উঠে আছে। আচ্ছা, তো তাহলে আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলি, যদি কোনো প্রবলেম থাকে সেটা সমাধান করা যাবে। আচ্ছা, তো প্রথমে তাহলে আমি সিরিয়ালি ধরি। প্রথমে ব্রিফ কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বলবো, যদি কারো সমস্যা থাকে বলবা। সবাই হাত তুলে ফেলো যার যার ব্রিফ কোশ্চেনে প্রবলেম আছে। আচ্ছা, সমস্যা হচ্ছে তানভিলা আক্তার। আচ্ছা, তানভিলা আক্তার, বলো তোমার কোনটায় সমস্যা? স্যার 9 নম্বরে। 9 নম্বর প্রশ্নটা কি? Where was the dead body of Michael found? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো বলো কোথায় বোঝনি, কোন জায়গায়? স্যার এই যে এখানটায় হু আর রোয়িং উইথ এই জায়গা থেকে স্যার। হ্যাঁ, দুইজন বোটম্যান খুঁজে পেয়েছিল তাই তো, যারা কি জি করতেছিল? স্যার। পটের নামে, নৌকা। হ্যাঁ, এক ধরনের অবৈধ অবৈধ, হ্যাঁ নেশা অবৈধ। জাতীয় দ্রব্য খেয়ে যারা হচ্ছে নৌকা চালাচ্ছিল। ঠিক আছে তো? হ্যাঁ, একটা ছোট নৌকায় করে যারা যাচ্ছিল, মানে মাতাল হয়ে, এরকম আর কি বিষয়টা। সেটা কোথায়? ইন দ্য ফার নর্থ নিয়ার দ্য ব্ল্যাক ক্লিপ। ব্ল্যাক ক্লিপ নামে একটা জায়গা আছে, সেই জায়গার কাছে, তাই তো? নর্থে ব্ল্যাক ক্লিপের কাছে তারা বয়টাতে, টেক্সটে যেভাবে বলা আছে আমরা তো তার বাইরে অন্য কিছু আনতে পারবো না, তাই না? টেক্সট এভাবেই বলা আছে, সেটা এখানে দেওয়া পটেনটা হয়েছে। হচ্ছে কি পটেনটা মতের হচ্ছে নাম, নাম। নাম, নাম। একটু গুগলে টুগলে এই সার্চ জায়গা দিয়েছিলা? হ্যাঁ। পটেটো থেকে তৈরি হয় স্যার। স্যার প্রথমে বুঝি নাই, ওই যে লিকোয়ার বলছে না ওইটা মদ বুঝতে পারছি, কিন্তু পটেন ভাবতেছি কি এটার কোনো অর্থ আছে কিনা। অর্থ খুঁজছি কিন্তু মদ কিনা এটা জানি না, ডিকশনারি দেখছি স্যার। ঠিক, এই যে এটা এখানে তো দেখি লেখা নাই। আছে যে পটেন, পটেন কি একটা অ্যালকোহল, তাই তো? মেড ইলিসিটলি টিপিক্যালি ফ্রম পটেটোজ। এই যে দেখো, এই যে এই জাতীয় লিকুয়ার মানে মদ, হ্যাঁ, বা মাদক, এই, ঠিক আছে, এটাকে বোঝানো হচ্ছে। হুম। জি, এবার বুঝতে পারছি। হ্যাঁ, স্যার আরেকটা ছিল হচ্ছে যে বাসলিন মার্কেট, স্যার বাসলিন মানে কি ব্যস্ত শহর বুঝাইছে? ব্যস্ত, হ্যাঁ, ব্যস্ত বা খুবই জাঁকজমক, এরকমটা অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। জি স্যার। এই যে ফুল অফ অ্যাক্টিভিটি, হ্যাঁ, ব্যস্ত, জাঁকজমক, হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, তারপরে আর কারো তো আর সমস্যা তোমার? না স্যার। আচ্ছা, হাবিবুর বলো, হাবিবুরের কি সমস্যা? স্যার 15 নম্বরে হোয়াই ডিড বাটলি ওয়ান্ট টু গো দ্য গোলাই ফেয়ার। তো এখানে বাটলি উত্তর এখানে দেওয়া আছে ওয়ান্টস টু গো টু দ্য গোলাই ফেয়ার প্রাইমারিলি টু সেল এ হর্স। হুম, হুম। তো এখানে স্যার সে তো দুইটা হর্স বিক্রি করতে গিয়েছিল। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে হ্যাঁ, টু সেল তুমি সেল হর্সেস দিয়ে দিবা। হুম, সেল হর্সেস দিয়ে দিবা, ঠিক আছে। এখন গ্রেফনি এবং হ্যাঁ, হ্যাঁ, দুইটা হর্স, এখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, কিন্তু ওটা ছিল আর শাবক, সেই জন্য ওটা ধরা হয়নি এখানে। দুইটা দিয়ে দিবা, সমস্যা নেই। স্যার আর 21 নম্বরের একটু সমস্যা আছে। হোয়াট প্রিমনিশন অফ বাটলি ডেট ডিড মারওয়া হ্যাভ। এখানে উত্তরটা একটু ঘুরে গেছে। স্যার 21 নম্বর এই যে মারওয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাড হি প্রিমনিশন, এটা কি ঠিক আছে নাকি এখানে কোনো মিস্টেক আছে? কোন জায়গায় সমস্যা মনে হচ্ছে তোমার? এই মারওয়া প্রিমনিশন, তো এখানে কি কোনো ক্লোজ মার্কার কিংবা অন্য কিছু হবে? এই যে মারওয়া হ্যাড, আবার এখানে আবার আরেকটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে হি
ও আচ্ছা, এখানে প্রিমনিশন। দি হবে, এখানে মিস হয়েছে, টিটা বাদ পড়ে গেছে। হ্যাড দ্য প্রিমনিশন অফ, স্যার কোন জায়গা? আর্টিকেল দি হবে, টি হবে, ওখানে বাদ গেছে স্যার ওটা টি। এটা কি হি হবে না তাহলে? মারওয়া হ্যাড দি। হি হবে কেমন করে, ওটা দি হবে, দি দি, THE। হ্যাঁ, ঠিক আছে, দ্য প্রিমনিশন অফ, ওখানে টিটা বাদ গেছে কোনোভাবে। হুম, ঠিক আছে। স্যার আর কোনো সমস্যা? পারচেস আর সাপ্লাইজ বলতে কি বোঝায়? পারচেস বলতে তো কুড়াই বোঝায়, আর সাপ্লাইজ এখানে পারচেস সাপ্লাইজ বলতে তাহলে কি বোঝাইছে এই 12 নম্বরে? সরবরাহ করা। ও, সাপ্লাইস মানে উপাদান, মানে বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, সে বিক্রি করে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়া, এরকম বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারা জিনিস বিক্রি করে আবার জিনিস কিনে, এই সাপ্লাই মানে এখানে ভার্ব না, সাপ্লাই এখানে প্রোডাক্ট বা এই জাতীয় প্রয়োজনীয় জিনিস বোঝানো হয়েছে, এটা নাউন হিসাবে, ঠিক আছে। বলেছি। আচ্ছা, আর কোনো জায়গায়? স্যার হ্যাঁ, স্যার আমার একটা জিনিস একটু ভুলে গেছি হয়তো স্যার, ওয়ান অ্যাক্ট বলতে এখানে কি বুঝাইছে? ওয়ান অ্যাক্ট ওয়ান অ্যাক্ট মানে হচ্ছে যার কোনো অ্যাক্ট নেই, একটাই। আমরা তো এখন অন্য ড্রামা পড়ি না, এই জন্য এখন বুঝবা না, ওটা অন্য ড্রামা পড়ার সাথে রিলেটেড, ঠিক আছে, যে অ্যাক্ট আসলে কি। আমরা যে দুটা ড্রামা পড়েছি এখানের কোনোটাই অ্যাক্ট নাই বা সিনও নাই, ঠিক আছে তো, এই জন্য এখন জি বুঝবা না, স্যার। অতএব ওটার দরকার নেই, ওটা আমরা যখন অ্যাজ ইউ লাইক ইট পড়ে আসবো তারপরে তুমি বুঝবা। অ্যাজ ইউ লাইক ইট, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই দুটা পড়লে পারে তুমি তখন বুঝতে পারবা, ঠিক আছে, যে আসলে জি অ্যাক্ট স্যার। সিন কি জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে মৃদুলার সমস্যা। স্যার ওটাই ছিল যে ওয়ান অ্যাক্ট প্লে ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে যেখানে, আর আসলে এখানে ওয়ান অ্যাক্ট বলাটাও কিন্তু এটা এই নামে পরিচিত আর কি, হ্যাঁ, যার কোনো অ্যাক্ট সিনের কোনো ইডিপাসের মতো, ইডিপাসে কোনো ভাগ আছে বলো তো, না এক টানে হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। একটানে হয়ে গেছে। হ্যাঁ, যদিও ওখানে আবার তাও একটু একটু ভাগ আছে, মানে ওখানে তাও ইডিপাসে আমরা দেখতেছি কি হয়তো বা অ্যাক্ট বা সিন দিয়ে ভাগ নাই, কিন্তু কি দিয়ে, প্রলগ, তাই না, স্ট্যাসিমন, এরকম কিছু ভাগ টাগ আছে, যেটা এই রাইডার্স টু দ্য সিতে কিন্তু নাই, আছে রাইডার্স টু দ্য সিসিতে কি কোনো ভাগ টাগ আছে? একদম কথোপকথন শুরু হয়েছে, চলছে, এক জায়গাতে ড্রামা শেষ, ওই বাড়ির ভিতরে ড্রামা কিন্তু শেষ, ওই রান্নাঘরেই শেষ ড্রামা, হ্যাঁ। ওখান থেকে সে ক্যাথলিন আর নোরা তো বাড়ি হতে পারেনি, বাড়ি এসে বাড়ি থেকে, রান্নাঘর থেকে, না ওখানেই আছে তারা, ড্রামার শুরু থেকে শেষ পর্যন্ত। ওখানেই। হ্যাঁ, ড্রামার শুরু থেকে শেষ পর্যন্ত ওখানেই আছে। এটাকে কি বলা হচ্ছে? ইউনিটি অফ প্লেস, তাই না? ইউনিটি অফ প্লেস, জি স্যার। ইউনিটি অফ প্লেস, হ্যাঁ, মানে 3 ইউনিটি। এই জন্য এটার মডার্ন ড্রামা, মানে এই ড্রামাটা গ্রিক ট্র্যাজেডির না হলেও এটাকে গ্রিক ট্র্যাজেডির কিছু বৈশিষ্ট্য আছে কিনা সেটা অনেক সময় দেখাতে বলা হয়ে থাকে, হ্যাঁ। তা সেই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা পেয়েছো। জি স্যার। আচ্ছা, তো এই হলো মোটামুটি তাহলে ব্রিফ নিয়ে সমস্যা, তাই তো? আর কারো কোনো সমস্যা আছে ব্রিফ নিয়ে? স্যার আমি আরেকটু, স্যার ওই যে 9 নম্বরে যদি 9 নম্বর উত্তর এখানে যদি ইলিসিট লিকোয়ার যদি বাদ দেই তাহলে কি কোনো সমস্যা হবে? কারণ বইয়ে তো এটা উল্লেখ নাই যে ইলিসিট লিকোয়ার। এটা বইয়ের ওখানে উল্লেখ নেই একদমই। স্যার এখানে বলছে and they round the poten, or and they rowing round the poten before the cocks crowd. তাহলে পটেন কথাটা উল্লেখ আছে, পটেনটার এখানে উল্লেখ, পটেন কথাটা পটেনটা তো বাদ আছে। যাবে না, যাবে, বলো। স্যার পটেনের কথা বলতেছি না, বলতেছি ইলিসিট লিকোয়ার যদি বাদ দেই। তুমি বাদ দিবাটা কেন যদি বলো? শুধু ওইটুকু দিয়ে কি খুব সমস্যা হচ্ছে তোমার ওইটুকুর জন্য, বলো। না স্যার, এটা আর কি দোয়া নাই তো হ্যাঁ, পটেনটা বললাম। তো তুমি একটু এক্সপ্লেন করে দিলা, তুমি ওটা বাদ দিবা কেন? পটেনটা তো তুমি এখানে বুঝতেছো না, কিন্তু তুমি এখানে দিলে পারে ওটা তোমার, যদি পটেন যদি শুধু আমি ইলিসিট লিকর বাদ দিই, তাহলে পটেনটা কি জিনিস কেউ বুঝবে নাকি? ওইটুকু থাকলে পটেনটার বিষয়টা একটু এক্সপ্লেন হবে, কোনটা? ওখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছেন, ঠিকই হ্যাঁ, আছে। ওটা নিয়ে তো তোমার কোনো সমস্যা হচ্ছে না, বরং এটা তোমাকে এক্সপ্লেন করছে জিনিসটা, যে তুমি ওই জিনিসটা বুঝেছো এটা আসলে কি জিনিস, তাই না? পটেন মানে কি বিষয়টা? এখন তুমি না দিলে তো কোনো সমস্যা না, কোনো সমস্যা বইয়ে নাই তুমি দিলে না, কিন্তু এটুকুতে তোমার কোনো সমস্যা করছে না।
স্যার আর পার্ট স্যার বি এখানে 17 নম্বরটা একবার পড়াই দিলে ভালো হতো। 17 নম্বর কি বলছে বিরিপেরি 17 17, নম্বরে? হুম ওই যে হোলি ওয়াটার। আচ্ছা 17, হোয়াট ডাজ দ্য হোলি ওয়াটার সিগনিফাই? তুমি পড়ো তো, পড়ে দেখো তো তুমি কি বোঝনি আসলে, আমাকে একটু বোঝাই দাও। তুমি কি বোঝনি সেটা আমাকে বোঝাবা। হ্যাঁ, খুবই সিম্পলি বলা আছে, তুমি আমাকে পড়ে দাও, পড়ো। আমি তো বোঝাই দিলেই হবে, কিন্তু তুমি কোথায় বোঝনি আমাকে সেটা বলবা। পড়ো দিনই শুনি। স্যার এই যে এখানে যে মারওয়া পুরোটা পড়ো, পুরোটা ইউজেস পড়ো, হোলি ওয়াটার পুরোটা পড়ো। হ্যাঁ, একদম পুরোটা পড়ো, তুমি পড়ো। হুম in Writers to the sea, the holy water signifies a symbol of protection and spiritual strength against the dangers of the sea. হুম Marwa uses holy water to bless her song Bartley before he sets out on his journey to the হুম Galway fair. হুম তো স্যার এখানে কিছুটা আর কি বুঝি নাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এখানে পরের অংশটুকু কি দেওয়া হয়েছে? দাঁড়াও। এর পরের লাইনও আর কি একটু। না, সেটুকু বাংলা ঠিক আছে, এখানে তার কোনো সমস্যা না। কিন্তু ড্রামার অংশের ভিতরে আসলে পরের দুইটা লাইন যুক্ত করা হয়নি। যখন সে মারা গেল তখন যে হলি ওয়াটার ইউজ করেছিল সেইটা, এমনিতে সে হলি ওয়াটার ইউজ করে থাকে। তুমি মিনিংটা তো এখানে বুঝতে কোনো সমস্যা নেই, আছে যে মরিয়া ইউজ না স্যার হলি ওই যে ওয়াটার। মৃত্যুর আগে তো স্যার এখানে তো মৃত্যুর আগে হোলি ওয়াটার কখন ব্যবহার করছে এটা তো আর কি না এখানে তো ড্রামায় জেনারেলাইজ করা পাই নাই হয়েছে, এর জন্য এখানে জেনারেলাইজ করা হয়েছে, ইউজ করে, এখানে জেনারেলাইজ করা হয়েছে। সে কি গিয়েছিল কিনা দেওয়ার জন্য, মানে সে সে তাকে, গিয়েছিল দেয়া, কিন্তু কিন্তু দিতে পারেনি। কিন্তু দিতে জি পারেনি। স্যার, জেনারেলি সে কেক ইউজ করে হাতে নিয়ে থাকে। গিয়েছিল কিন্তু পারেনি। হ্যাঁ, পারেনি, কিন্তু এখানে তো আমি পাস্ট টেন্স ইউজ করি, আমি ইউজেস ইউজ করি। ইউজেস করে নাকি সেগুলো ইউজ করে থাকে যখন বাইরে যায়। তার এখানে বার্টলির কথা আছে, তাই বার্টলি যে কোনো স্থান গেলে তাকে হয়তো দেখতে হলি ওয়াটার দেয় যাতে সে সেফলি গলওয়ে ফেয়ারে যেতে পারে নাকি। হ্যাঁ, এগুলো মূল কথা জি হলো স্যার এখানে হলি ওয়াটার সিগনিফিকেন্স এটাই যে প্রথম লাইনটুকু, তাই তো, যে প্রোটেকশন অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ এগেইনস্ট দ্য ডেঞ্জার অফ দ্য সি। তাহলে যখনই তার কোনো সন্তান কোনো জায়গায় যায়, এখানে তো এক্সাম্পল হিসাবে বার্টলির কথা বলা হয়েছে, যে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মেনলি তার বিশ্বাস, এটা এটা বিশ্বাস যে হলি ওয়াটার ইউজ করলে হয়তো কোনো অপত্যা অপশক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাই না। এটা তা হলি ওয়াটার তো আমরা ইউজ করি, করি না, বিভিন্ন ধরনের মানুষ যে ফু দিয়ে নিয়ে আসি কোনো হুজুরের কাছ থেকে, করে কি না। হ্যাঁ, ওটা দিয়ে আসলে কি মানে কি কি পানি কাজে ইউজ করা পড়াটাই। হয়? হ্যাঁ, পানি পড়া, তাই তো। চার্চে থেকে বা মন্দির থেকে বা মসজিদ থেকে বা হুজুরের কাছ থেকে বা পুরোহিতের কাছ থেকে পানি পড়া, পানি প্রার্থনা টার্থনা করে নিয়ে আসে, নিয়ে এসে ওই পানি হয়তো দেখা যাচ্ছে ইউজ করে বিভিন্ন কারণে। কি কাজের জন্য? এটা মেনলি এটা স্পিরিচুয়াল একটা ব্যাপার, তাই না, যে যাতে কোনো খারাপ অবস্থান থেকে বা খারাপ কিছু থেকে আমরা জানি রক্ষা পাই, এই অর্থে এটা মেনলি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে হলি ওয়াটারের সিগনিফিকেন্স। কিন্তু যদি বলতো যে তার মৃত্যুর পরে কেন এটা ইউজ করেছে, তখন মিনিংটা একটু ভিন্ন আসতো। বুঝতে পেরেছো? এখানে শুধু হলি ওয়াটারের স্যার সিগনিফাইটা করেছে কি সেটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ বলো। হুম স্যার পার্ট বি তে 4 নাম্বার প্রশ্নটা যদি একটু বুঝাই দিতেন তাহলে ভালো আচ্ছা, হতো, ওখানে তো যেমন আমরা হাউ এখনো ডু যাইনি। নোরা এন্ড ক্যাথলিন। হ্যাঁ, আমরা এখনো পার্ট বিতে তো যাই না, আমরা এখনো পার্ট এতেই আছি। এখানে সমস্যা শেষ করে তো আমরা ওটাতে যাবো, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, পার্ট বি তো আমরা শেষ করিনি এখনো, বা ওখানে যাইনি আমরা এখনো। ব্রিফেই যদি কারোর সমস্যা থাকে সেটা আমরা একটু দেখবো। হুম স্যার ড্যাশড এগেইনস্ট দেম, এখানটা কি বুঝাইছে? ড্যাস্ট মানে কি? আঘাত লাগা, ধাক্কা লাগা, ধাক্কা। ড্যাস্ট মানে হচ্ছে ধাক্কা লাগা। হ্যাঁ, কি বুঝেছো? জি স্যার, হুম এটা আমি ভাবছিলাম এইটাই হবে, কিন্তু ওই যে সার্চ দিছিলাম গুগলে না এমনি একটা ইয়াতে, ওটাতে পাই নাই, শুধু ড্যাশই লেখা। হুম এই যে দেখো, ড্যাস্ট এগেনস্ট দ্য রক, এখানে রক চলে আসছে, যা ওটা দিয়ে আমরা বুঝি মিনস টু বি ফোর্সফুলি থ্রোন অর ক্র্যাশড এগেনস্ট দ্য রকি সারফেস, মানে ক্র্যাশ করা বা ধাক্কা লাগা। হ্যাঁ, এরকম আর কি, জোরালোভাবে এটা বলতে ব্যবহার করা হয়েছে। হুম
এই যে দেখো, টু হিট সামওয়ান অর সামথিং এগেইনস্ট অ্যানাদার থিং উইথ গ্রেট ফোর্স স্পেশালি কজিং ড্যামেজ। আচ্ছা, তারপরে স্যার আর কারো? ধাক্কা দিয়ে যে হ্যাঁ বলো। না স্যার, বলতেছি যে কি, আমি মনে করেন আমি একজনকে ধাক্কা দিছি, সে ধাক্কা দিয়ে হচ্ছে দরজা বা দেওয়ালে এখানে পড়ছে, ওই যে আঘাত পাই যে এটাকে বলছে এখানে। মানে তোমার আঘাত লাগছে সেটার কথা বলতেছো? না না স্যার, না, যাকে মারছি যে ব্যথা পাইছে ওর কথা কইছি, আমি বলছি। ওর না, ওটাও না, তুমিও না, তুমি যে ধাক্কাটা মারছো ওই ধাক্কাটাকে বোঝানো হয়, ঠিক আছে? ও আচ্ছা, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ও পড়ে গেছে ওর কথাও না, তুমি যে ধাক্কা দিয়েছো সেটাও না, ধাক্কা কাজটাকেই ড্যাশ বলা হচ্ছে, যে তুমি গিয়ে দরজায় ধাক্কা দিলা, এটাই। বুঝতে পেরেছো? মনে করো দৌড়াতে দৌড়াতে গিয়ে দেয়ালের সাথে মারলো এক ধাক্কা, বা হচ্ছে কোনো একটা মোটরসাইকেল গিয়ে ধাক্কা দিল একটা গাড়ির সাথে, ট্রাকের সাথে, একটা গাছের সাথে, এইটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? স্যার এটা হচ্ছে জোরে, অনেক জোরে আঘাত, মানে হ্যাঁ হ্যাঁ, আঘাত ফোর্স, ওই যে বলছে জনিত না ধাক্কা আর ফোর্সফুলি, কি ফোর্স যেটা। তখন তো বলাই হলো যে ফোর্স, হ্যাঁ, উইথ গ্রেট ফোর্স, এবং তাতে একটা ক্ষতি হবে, ড্যামেজ। দেখো এই যে বলছে কি, টু হিট সামওয়ান অর সামথিং, তাহলে আমি কি ওই সামওয়ানকে বোঝাবো না হিটটাকে বোঝাবো? হিটটাকে। হ্যাঁ, টু হিট, হ্যাঁ, উইথ গ্রেট ফোর্স স্পেশালি কজিং ড্যামেজ। হ্যাঁ। জি স্যার, এখন বুঝছি, থ্যাংক ইউ স্যার। হুম। ওকে। এক্সাম্পলটা সুন্দর ছিল। নাটকটা সুন্দর ছিল। সব নাটকই, এখানে যে নাটকগুলো, যে পড়াগুলো দেওয়া আছে প্রত্যেকটাই বিশ্ববিখ্যাত বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে তো? তা না হলে একাডেমিক লাইফ ইয়াতে কেউ দিত এগুলো, বলো তো? হুম। এখানে তোমার একাডেমিক লাইফে যতগুলো রাইটিং আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, শুধু আমরা বুঝবো কি বুঝবো না সেটা আমাদের ব্যাপার, ঠিক আছে? কারো কাছে ভালো নাও লাগতে পারে, সেটা তার নিজস্ব অ্যাবিলিটির ব্যাপার, কিন্তু এগুলো প্রত্যেকটাই সেরা। প্রত্যেকটার মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলোর জন্য কেউ এটাকে না করতে পারেনি, যেখান থেকে বাদ দিবে, সেটা ইয়াতেও আছে, বিশ্ববিদ্যালয়গুলোতেও আছে নাকি? হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও আছে, এবং এগুলো নিয়ে প্রচুর স্টাডি হয়। এগুলোর মধ্যে অনেক কিছুই আছে, অনেক কিছু বিষয় নিয়ে ভাবার আছে। এখন আমরা যা ভাবি, আমরা সামারি পড়বো না, শুধু কোশ্চেন আনসার পড়বো, নাকি শুধু ক্যারেক্টার পড়ে যাব, দিয়ে বলবো ধুর কী যে পড়লাম, অযথাই জীবনটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, একই জিনিস নিয়ে কেউ বিশাল ওপরে উঠে পড়তেছে, আর একই জিনিস পড়ে কেউ মানে না পড়ে বা এড়িয়ে গিয়ে, বা হচ্ছে ওই যে, হ্যাঁ, ডায়মন্ডকে কাঁচের টুকরা ভেবে যে যেভাবে ব্যবহার করতে পারে। আচ্ছা, আর কারো সমস্যা আছে কোনো ব্রিফে? হুম। আর কারো? আচ্ছা, তাহলে আর কারো কোনো কথা নেই, তার মানে হয় সমস্যা নেই আর না হয় পড়নি, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পার্ট বিতে আমরা যাব। এবার একটু হাত তুলো যাদের পার্ট বিতে সমস্যা আছে। আচ্ছা, পার্ট বিতে অনেকেরই সমস্যা। আচ্ছা, প্রথমে হচ্ছে মার্জিয়া, কত নম্বরের সমস্যা? স্যার পার্ট বি এর 2 নম্বর কোশ্চেনে যে ওই যে স্প্রিংকেলস না কি যেন বলছিল না, লাইনটা ঠিক মনে নেই আমার, ওইখানে ওইটা মানে কি আসলে? স্প্রিঙ্কেল মানে ছড়ায় দেওয়া, আঙ্গুলে করে পানি নিয়ে মানুষজন ছড়াই দেয় না? মনে করো তুমি অজ্ঞান হয়ে গেছো, তুমি মনে করো অজ্ঞান হয়ে গেছো, হ্যাঁ, তো আমরা মনে করো হাতে করে পানি নিয়ে তোমার চোখে মুখে ছিটিয়ে দিচ্ছি। ওই স্প্রিঙ্কেল মানে কি? ছিটিয়ে দেওয়া। ওটা অর্থ বোঝা যাচ্ছে তো? মানে কোথায় সেই ওয়ার্ডটা, আমাকে সেটা বলো আগে, কোথায় বোঝানো হয়েছে? এই যেটা তো স্প্রিঙ্কেল ওভার, এটাই তো প্রথম নাকি? দিকে, হ্যাঁ, প্রথম স্প্রিঙ্কেল দিকে। ওভার দ্য ডেড বডি। হ্যাঁ, হ্যাঁ স্প্রিঙ্কেল মানে এইটাই কি? স্যার। ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? আর স্যাম হেন ওইটাও। এটা তো নাটকের সময় বলেছিলাম আমরা এক সময়। হুম, টেক্সের ভুলে সময় ছিল। গেছি আগে পড়ছি। এটা হচ্ছে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের একটা, বানানটা আমি যদি নিই, সাম হেইন। দেখো এটা হচ্ছে কি, সামহেইন দিয়ে মেনলি কি বোঝায়? এটা
মেনলি দেখাচ্ছে বিভিন্ন ধরনের রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে, হ্যাঁ, এটা মেনলি দেখাচ্ছে হ্যালোইন নাম ওই যে শুনেছো মনে হ্যালোইন? পড়ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যালোইনের যে উৎসবটা ওইটাই মনে হয়। তারপরে নভেম্বরের প্রথম দিনে করা হয় ওইটা। হ্যাঁ, আমি বলেছিলাম একসময় ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের কিছু ধর্মীয় ব্যাপার রয়েছে, ঠিক আছে, যেখানে ডেড নিয়ে মৃতদের নিয়ে জি স্যার, হলি ইয়া করা থার্সডের হয়। মতো। হ্যাঁ, দেখো এই যে দ্য হ্যাঁ স্যার, ট্রেডিশনাল মনে পড়ছে। কেল্টিক সেলিব্রেশন অফ দ্য বিগিনিং অফ উইন্টার হেল্ড অন দ্য ফার্স্ট ডে, এরকম কিছু, ঠিক আছে। হুম, এটা একটা উৎসবের নাম। বিশেষ করে দেখো স্যামিয়ান অনার্স দ্য পাওয়ার্স অফ ডেড, মানে এই সময়টা বিভিন্ন ধর্মের বিভিন্ন ফিচারিং ব্যাপারটা নিয়ে এসে দেখো দ্য মেন ফিচার অফ স্যামিয়ান ওয়ার অনারিং দ্য ডেড, টেলিং স্টোরিং অর সুথ সেইং, এই জায়গাটাকে বোঝানো হয়, ঠিক আছে। আর ওরা যেহেতু কোন ধর্মের বলো তো, এই যে এখানে যারা দেখতেছে এটা কোন রিলিজিয়নের বিশ্বাসী, খ্রিস্টান। খ্রিস্টান রিলিজন। তাহলে নিশ্চয়ই ওই ধর্মের সাথে কিছু একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে নিশ্চয়ই, নাকি? হ্যাঁ। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। এইটুকুই সমস্যা শুধু? হ্যাঁ স্যার, আমার এইটুকুই ছিল। আচ্ছা, তাহলে নেক্সট কে আছে? তানভিলা। হ্যাঁ, বলো কি অবস্থা তোমার, কোথায় সমস্যা? 9 নাম্বারটায়। 9 নম্বর। 9 কি বলছে? সরি স্যার 9 না, এটা মনে হয় 10। মিস্টেক হয়ে গেল। 9, তাই তো, নাম্বার 9। জি স্যার। হুম, জি স্যার। স্যার 10 নাম্বার স্যার, আমারও এটা। আচ্ছা আমি দেখতেছি। স্যার আমাদের এই স্ক্রিনটা যদি আরেকটু বড় হুম, বড় করে নিচ্ছি, দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা জি যাইতেছে। হুম, দেখাচ্ছে আমরা বিশেষ করে তাহলে আমরা একটু দেখি, পড়ি। মনে করো আমাদের আপাতত কয়েকটা নাম্বার প্রচলিত আছে, তাই না? যেমন 13কে আমরা কি বলি? 13 কি নাম্বার? এটা কি লাকি নাম্বার? না স্যার, আনলাকি। হ্যাঁ, লাকি 13, লাকি 7। তাহলে আমরা কি জানি এগুলো কেন বলা হয়? না স্যার। স্যার একবার কলেজ এক্সপ্লেনেশন দিছিল কিন্তু লেগেছি স্যার, এটা কেন জানি বলা হয়। দেখো এখানে বিভিন্ন রিলিজিয়নের সাথে বিভিন্নভাবে এই ইয়াটা যায়, ঠিক আছে। তো বিশেষ করে আমি এটা ক্লাসে হয়তো তোমাদের বলেছিলাম না, জানি না, এটা মনে হয় উইলিয়াম ব্লেকের সাথে কথাটা বলেছিলাম কিনা, হ্যাঁ, উইলিয়াম ব্লেক পড়তে গিয়ে লাস্ট সাফারের সাথে। না স্যার, জি স্যার বলছিলেন। জি স্যার বলছিলেন। হ্যাঁ, লাস্ট হাফার আমি বলেছিলাম 12 জন না 13 জন ছিল। হ্যাঁ টোটাল ওনার ছিল হচ্ছে ডিসাইপল ছিল হচ্ছে 12 জন, জিজাস ক্রাইস্ট সহ হ্যাঁ 13 12 জন। জন। তো ওদের ভিতরে একজন ছিল, তাই তো, যে জিজাস ক্রাইস্টের সাথে বিট্রে করেছিল, ঠিক আছে, তো বিট্রে করেছিল। তো সেই হিসাবে যে জিজাসের মতো একজন পবিত্র মানুষের সাথে থাকা সত্ত্বেও সে যে শয়তানের দ্বারা পরিচালিত হচ্ছিল, তাই তো, এবং যে সে বিট্রে করলো জিজাস ক্রাইস্টের সাথে, সেই হিসাবে ওকে ওই 12 বাদ দিলে ও হয় 13 নম্বরে, ওকে সেই 13 হিসাবে আনলাকি বলা হয়, ঠিক আছে। তো এটা একটা গেল। তারপর বলছে দেখো ফ্রাইডে ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ব্যাড লাক বিকজ ইট ওয়াজ দ্য ডে ক্রাইস্ট ডাইড অন। ফ্রাইডে দ্য 13th বলা হয়, বুঝতে পারছো, মানে তার দিন গণনার সাথে রিলেশন। তিনি যখন ভাবতে শুরু করলেন যে আমার মৃত্যুর সময় চলে এসেছে, আমাকে ক্রুসিফাইড হতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, তারপর থেকে 13 ডে, এরকমভাবে 13টাকে যেমন একটা আনলাকি নাম্বার বলা হচ্ছে কারণ এটা ব্যাড লাকের সাথে রিলেটেড। দ্য নাম্বার 13 ইজ কনসিডার্ড আনলাকি বিকজ অফ আ সুপারস্টিশন দ্যাট লিঙ্ক ইট টু ব্যাড লাক। একইভাবে লাকি 7 বলা হয়, তাই না? লাকি 7 জি বলা হয় স্যার। জি নাকি? জি স্যার। জি স্যার। লাকি 7 সেটা কি? দেখো এটাও স্যার ওই 7 ব্রাদার্স নাকি? কোন 7 ব্রাদার্স? ওকে, 7 ব্রাদার্স অফ ডেন, ওইটার কথা স্যার। কোনটা কোনটা? এটা তো 7 স্লিপার ছিল। 7 স্লিপার ড্যান্স। 7 স্লিপার্স।
ওটা আলাদা, ওটা আলাদা, ওটার সাথে এটা রিলেশন নাই, ঠিক আছে। হুম, এটাও দেখাচ্ছে গ্রিক মিথোলজির এক ধরনের ব্যাপার, ক্রিশ্চিয়ান রিলিজন যেহেতু সবিশেষ এটার সাথে রিলেটেড। দেখো বলছে দ্য 7 days অফ ক্রিয়েশন ইন দ্য ক্রিশ্চিয়ান বাইবেল অ্যান্ড দ্য 7 মেইন চক্রস ইন দ্য ইস্টার্ন ফেইথ। কেন লাকি বলা হচ্ছে? ইস্টার্ন মানে এই যে হিন্দু ধর্মীয় চক্রে বিশ্বাস করে না, চক্র একটা চাকা মতো আছে, হ্যাঁ, ঠিক আছে। তো সেই দেখো এটা যদি আমরা একটু ইমেজে দেখি, জিজাস ক্রাইস্ট কত দিনে পৃথিবী সৃষ্টি করেছিলেন? আমরা তো 7 বাইবেলে কি দিনে। পড়েছিলাম? না না, 6 দিনে সৃষ্টি করেছিলেন। হ্যাঁ 7 দিন, দিন দিন ছিল, মানে বিশ্রাম নিতে বিশ্রাম বলছিল নিয়েছিলেন, এরকম। তাই তো? হ্যাঁ, তো দেখো এখানে হিন্দু ধর্মীয় এই যে এই ব্যাপারটা আছে 7, হ্যাঁ, এটার সাথে রিলেশন মানে গুড লাক। তারপর হচ্ছে বাইবেলে 7-এর সাথে লাকি কথাটা অনেকবার এসেছে, ঠিক আছে। তো লাকি ম্যান, লাকি 7 ম্যান, দেখি আসে কিনা ওইটা। আচ্ছা, লাকি 7 ফিচার্স অফ ম্যান described in the Bible, দেখি তো আসে কিনা। ওটাই আসতেছে আরো, বিশেষ করে নিউ টেস্টামেন্টে দেখো 7-এর কথাটা অনেকবারই এসেছে। সেই জিনিসটা এখানে দিচ্ছে কিনা দেখি। সেভেন টাইমস আর গেটরি রিলেটেড। আচ্ছা, তো যাই হোক, এখানে ওই মানে মূল কথা হলো যে বিভিন্ন ধর্ম মানে লাকি 7 কেন বলা হচ্ছে, শুধু একটা রিলিজনের সাথে রিলেটেড না, মানে হয়তো যারা হচ্ছে ফিলোসফার আছে তারা কি করেছে, এগুলোকে দেখেছে যে 7 শব্দটা অনেক ক্ষেত্রেই তোমার এই যে এইখানে একটা এসেছে, দেখি তো এটা কি বলে ফেসবুকে, মানে অনেক সময় যেগুলো গুগলে আসে সেগুলোই দেয়। আচ্ছা, না এখানে ওইটা দেয়নি, বাইবেলে এক জায়গায় এরকমটা বলা আছে যে একজন মানুষের 7টা বিশেষ ফিচার আছে, বুঝতে পেরেছ? যে যে ব্যক্তি ওই 7টা ফিচারকে ফুলফিল করে সে হচ্ছে লাকি পারসন, ঠিক আছে তো, এবং সে ডাইরেক্টলি হেভেনে যাবে, এরকম একটা কথা বলা আছে। হ্যাঁ, তো যাই হোক, এরকমভাবে মোটামুটি 7 শব্দটার সাথে দেখা যাচ্ছে পজিটিভিটি অনেক বেশি, তাই লাকি 7 বলা হচ্ছে। তো এই মরিয়ার যে আইল্যান্ডে থাকে সেখানেও হয়তোবা এই 9 শব্দটির সাথে এক ধরনের মানে কি বলবো নেগেটিভ বা হচ্ছে মৃত্যু রিলেটেড কোনো বিষয় হয়তো তাদের সেই দ্বীপে প্রচলিত আছে, যে জিনিসটা নিয়ে তারা ভাবে, অতএব 9 কোনো কিছু দেখলেই তারা ভয় পেয়ে যায়। হ্যাঁ, 9 কোনো কিছু থাকলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, একটু আজানটা শেষ হোক, হ্যাঁ আজানটা শেষ হোক, আমি তারপর প্রায়ই আছে যে আমরা যেমন বলি না যে জোড়া ভালো না বিজোড় ভালো, বলো তো বিজোড় ভালো না জোড়া ভালো, কোনটাকে আমরা বলে থাকি? জোড় ভালো। হ্যাঁ, আবার অনেক সময় এরকম হয় না, কখনো আমরা ছোটবেলায় বিশেষ করে এরকমটা করতাম যে একজনের মাথা দিয়ে যদি একবার লাগে, ধাক্কা লাগে, তখন বলে না যে শিং উঠবে, একবার ধাক্কা লাগলে শিং উঠবে, আর একটা ধাক্কা মারতে হবে মাথা দিয়ে, হ্যাঁ ঘুম মারতে হবে, এরকম বলি না? হ্যাঁ, তো এই জোড়া শালিক দেখা বা 3টা শালিক দেখা, হ্যাঁ এরকম কিছু অমিনাস কিছু সাইন আমরা মনে করি। হ্যাঁ, তো এরকম ব্যাপারগুলো হয়তো ওই দ্বীপে বা এরকম কিছু একটা প্রচলিত ছিল। তো আমরা একটু সেটা দেখিনি। দেখো বলছে যে ইন রাইডার্স টু দ্য সি বাই জেমস সিন্স দ্য নাম্বার 9 হোল্ড সিগনিফিক্যান্ট সিম্বলিক সিগনিফিকেন্স আচ্ছা গেল, পার্টিকুলার ইন রিলেশন টু দ্য থিম অফ ডেথ। যেহেতু নাটকটা হচ্ছে হ্যাপি নাকি ট্র্যাজিক নাটক বলো? এটা একটা ট্র্যাজেডি, অতএব এখানে হ্যাপি কোনো আসার কোনো সুযোগ নেই নাকি।
অ্যান্ড দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ অন দ্য অ্যারান আইল্যান্ড। তারা মনে করে যে এই 9 কোনো কিছুর সাথে মিলে যাওয়া, হ্যাঁ, বা কোনো কিছু ঘটা, হ্যাঁ, সংখ্যাটার সাথে মিলে যাওয়া, তার মানে বুঝতে হবে যে কিছু একটা অপমৃত্যু বা কোনো একটা অস্বাভাবিক কোনো কিছু ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো ইন রাইডার্স টু দ্য সি বাই জেমস সিন্স দ্য নাম্বার গেল ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ইনস্ট্যান্স। একটা বড় উদাহরণ হলো কি, দ্য নাম্বার 9 occurs in Moria's dialogue when she recounts the items found on her son's Michael's body after his death at sea. The superstition surrounding the number 9 reflects the deadly ingrained belief of the islanders regarding death and fate. The fear of bringing a 10th item aboard the boat suggests a belief in the power of superstition to influence the outcome of events, particularly in matters as grave as those related to the sea. মানে এরকম আর কি, যে আসলে ওইটাকে ক্লিয়ারলি কোথাও বলা হয়েছে নাটকে, বলো তো 9-এর যে নেগেটিভ বা এরকম কিছু আছে কিনা, না স্যার। আমরা কোথাও পাইনি। না না হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জন্য হচ্ছে মেনলি এখানে সমস্যাটা, যে এখানে আমরা ওইভাবে মানে কি অর্থে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু নাটকের কোথাও উল্লেখ নেই। তো যাই হোক, ওই নাটকের সাথে মিলেই হয়তো আমাদেরকে ওই জিনিসটাকে বোঝাতে হচ্ছে, যেহেতু কোশ্চেনটা এসেছে, এরকম পরীক্ষায় বিষয়টা আসার একটা সম্ভাবনা আছে। দেখো, তো এই জন্য এটাকে আমরা নিয়ে আসে চেষ্টা করেছি, যে এখানে আনছি কি, যে যখনই কোনো কিছু 9 মিলে যাচ্ছে, তার মানে যদি 10 হতো তাহলে বিষয়টা ভালো হতো। 9 মানে কি, তার মানে এটা খুব শীঘ্রই বিজয় সংখ্যা। 10 হয়ে যাবে, কিছু একটা মানে মৃত্যু বা ভাগ্য খারাপ রিলেটেড কিছু একটা জিনিস যেন আমাদেরকে নির্দেশ করছে, এটা বোঝাতে ব্যবহার করা হয়। এবং অ্যাডিশনালি দ্য এখানে রিপিটেশন অফ দ্য মূলত নাম্বার 9 বোঝানো হয়েছে যে throughout the place serves to reinforce the cyclical nature of life and death on the island. Moria has already lost 8 men. কয়জন মানুষ হারিয়েছে সে অলরেডি? 8 জন। 8 জন। টোটাল কয়জনকে জি হারিয়েছে? স্যার। স্যার টোটালি তো মনে হয় 8 জন, কিন্তু স্যার 8 জন, বাটলি বাদে না বাটলি সহ? বাটলি সহ 6টা ছেলে আর হাজবেন্ড এবং শ্বশুর। হ্যাঁ শ্বশুর 6 জন হচ্ছে ছেলে আর 2, হ্যাঁ স্বামী আর শ্বশুর। ওটা কি স্যার ফাইন 6 men আর হচ্ছে 2 জন 8 জন ফাদার। আছে। সরি আবার বলো, 7 আমি জন। আমি একটু আসছি, দাঁড়াও, আমি একটু আসছি, হ্যাঁ, একটু 30 সেকেন্ড টাইম দাও। আচ্ছা, তো দেখো, মোরিয়া হ্যাজ লস্ট অলরেডি 8 men, তাই তো? ফ্রম আওয়ার ফ্যামিলি জি টু স্যার। দ্য সি। হ্যাঁ, নামগুলো কি মনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার আছে। হ্যাঁ, তো দেখো এখানে সেটাই বলতে চাচ্ছে, যে দ্য রিকারেন্স অফ দ্য নাম্বার এমফাসাইজ দ্য ইনএভিটেবল ট্র্যাজেডি। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্দার মোর, এছাড়াও মরিয়ার ব্যাপারটা আছে, তাই না? বলছে দ্য নাম্বার 9 ক্যান বি সিন অ্যাজ এ সিম্বল অফ কমপ্লিশন অ্যান্ড ফাইনালিটি। এটাকেও এটা নির্দেশ করতে পারে, যে মরিয়াস অ্যাকসেপ্টেন্স অফ মাইকেলস ডেথ অ্যাজ দ্য 9th ইন আ সিরিজ অফ স্যার, লসেস সাজেস্ট আ এখানে সেন্স অফ বাটলেস রেজিগনেশন। ডেথ মার্কস দ্য 9 হবে না, মারিয়া ডেথ মার্কস দ্য 9 হবে? আচ্ছা, অ্যান্ড বার্টলিস ডেথ, তাই তো? এখানে বলা হচ্ছে বার্টলিস। আচ্ছা, বার্টলি সহ কয়জন? বাটলি সহ টোটাল 8 জন স্যার। ছেলে হচ্ছে 6টা। বার্টলি সহ 8 জন, তাই না? হুম, জি স্যার। এখানে তো মরিয়া হওয়ার কথা। হ্যাঁ, এখন মুরিয়ার সাথে এটা এখন আসবে কি না? স্যার এটা দ্বারা কি বোঝাচ্ছে যে বার্টলি মারা যাওয়ার পর তো তার মায়েরই মানে মার্কস, মৃত্যু হতে পারে, হ্যাঁ, এটা কি বার্টলিস বোঝাচ্ছে? ডেথ মার্কস দ্য 9th। হ্যাঁ হ্যাঁ, মানে এই কথাটা হ্যাঁ তার মানে তো 8, যদি আরেকজন মারা যায় তাহলে তো হয়ে যাবে 9। হ্যাঁ হ্যাঁ, মার্কস করতেছে, এরপরে মার্কস মানে নবমটাকে নির্দেশ করতেছে, ঠিক নির্দেশ আছে? করছে। হুম, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। তা বলছে ফার্দার মোর দ্য নাম্বার 9 ক্যান বি সিন অ্যাজ এ সিম্বল অফ কমপ্লিশন অর ফাইনালিটি, যেটাই শেষ হবে এরকমভাবে। মানে মূল কথা হলো যে আমাদেরকে বিভিন্নভাবে জিনিসটাকে দেখাতে হচ্ছে যে 9টা কী কী সিগনিফাই করতে পারে, এইটা তোমাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে, এই আর কি।
তারপর হচ্ছে মোরিয়াস অ্যাকসেপ্টেন্স অফ মাইকেলস ডেথ, হ্যাঁ, অ্যাজ দ্য নাইনথ ইন আ সিরিজ অফ লজেস সাজেস্ট আ সেন্স অফ রেজিগনেশন, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাজ ইফ ডেথ রিপ্রেজেন্ট দ্য কালমিনেশন অফ ফ্যামিলিস স্ট্রাগলস উইথ দ্য সি। মূল কথা হলো যে যেমন হচ্ছে স্টিচ কয়টা খুঁজে পাবে, মাইকেলের যে ডেথ, ওখানে যে ইয়াটা ছিল না, ওই যে কি যেন সক যেটা ছিল মোজা, ওখানে যে জি স্যার, সেলাই, 56টা স্পিচ টোটাল। হ্যাঁ, ওখানে কয়টা ছিল স্টিচ? স্যার 9টা। হ্যাঁ, ওখানে নয়টা। হ্যাঁ, ওটার দিয়ে ওখানে বিষয়টাকে নির্দেশ করছে, হ্যাঁ। তো এইটাই মেনলি এখানে বোঝাচ্ছে যে মৃত্যু বা লাস্ট, বিশেষ করে একটা সংখ্যার, মনে করো আসলে অঙ্ক কয়টা আছে, মানে এটা যেটা নির্দেশ করা সেটা হলো বেসিক ব্যাপারটা এটা, যে অঙ্ক কয়টা আছে গাণিতিক, বলো তো? 9টা স্যার। নইটা। গাণিতিক টোটাল 9টা। ইয়া হচ্ছে 10টা, তাই না? 10টা অঙ্ক 10টা। আছে তার ভিতরে, জি স্যার, 0 সহ 10টা। হ্যাঁ, 0 সহ 10টা। তাহলে 0 থেকে শুরু করে আমরা শেষ করি কোথায়? 9 এ। 9। 9 শেষ হয়। হ্যাঁ। 9 9 শেষ হয়। হ্যাঁ, 0 তো 0ই, তাহলে 1 থেকে 9 পর্যন্ত। এই 9 মেইনলি যেটা নির্দেশ করে সেটা হলো ফাইনালিটিটা। এইটাকে আমরা দেখতে পাই। কম্পিটিশন। আর ফাইনালিটি মানে হচ্ছে কি? ফাইনাল মানেই হচ্ছে আমাদের ওই যে ফাইনাল ডেস্টিনেশন বলে একটা সিনেমা দেখছিলে? ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ, আর শেষ হওয়ার মতো কিছু নাই। হুম। তা ফাইনাল ডেস্টিনেশন মানে কি? শেষ, তাই তো? জীবনের শেষ গন্তব্য। সীমা। হ্যাঁ, হ্যাঁ, শেষ গন্তব্য বা মৃত্যু বোঝায় এরকম। শেষ হ্যাঁ, গন্তব্য। ওইটাকে ঘুরে ফিরে এখানে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এই আচ্ছা, তারপরে আর কোনোটাই কারো সমস্যা? স্যার আমিও ভাবছিলাম হয়তো বা এই কমপ্লিটেশনের বিষয়টাই বলবে মেবি ওরা, মানে 9 এটা কমপ্লিট করবে এরকম বিষয়টা ছিল আর কি, আমি এটা ভাবছিলাম। হুম 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 হুম। আচ্ছা, তানভিলা, এটা এটা তো তোমার ছিল, তাই তো? সুমাইয়া জি স্যার। সুমু, সুমাইয়া সুমু, আচ্ছা সমস্যা নাই। আমেনা, মানে সমস্যা সবার শেষ তাহলে, মানে একটা দিয়েই। জি স্যার, এটাই ছিল। আমেনা, স্যার আমার 10 নাম্বারটা ছিল যেটা এখন এক্সপ্লেন করছেন ওইটা। ওটা নিয়ে প্যাচটা ছিল, তাই তো? একটু স্যার, প্যাচালো আমার ওটা। কথা কি শুনতে জি পাচ্ছেন? স্যার। হ্যাঁ, ওটা একটু প্যাচানো। হ্যাঁ, সুমাইয়া বলো। স্যার, 4 নাম্বারটা একটু বুঝতে চাচ্ছি। 4 নম্বরে কি সমস্যা? 4 নম্বরে কি আছে? 10 নম্বর কোশ্চেনটা নিয়ে আমার নিজেরও মাঝে মাঝে ইয়া হয় যে বইয়ে যেহেতু ওটাকে ক্লিয়ারলি বলা নেই, তা আমরা কি মন গড়া বিষয় হিসেবে ভেবে তুলতে পারি, হ্যাঁ? এটা শুধু মোজাতে 9 স্টিচ লেখা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পাশাপাশি আর কোনো কথা নাই কথা ওখানে। নেই, তাহলে ওইটা এনে এত প্যাচ লাগানোর কি আছে? আচ্ছা, 4 নম্বর, হাউ ডু নোরা অ্যান্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপাস অফ দ্য কোরাস, ঠিক আছে? আচ্ছা দেখো, মেনলি কোরাসের ভূমিকা পালন করে কারা এই নাটকে? নোরা আর ক্যাথলিন। আমার মনে হয় মেন নোরা ক্যাথলিন তো মেন ক্যারেক্টারের মধ্যে পড়ে, ঠিক আছে? জি স্যার, ওম্যানের মধ্যে পরে যে শেষে যারা মৃত্যুর হ্যাঁ, হ্যাঁ, শেষে যারা তাদের মৃত্যুর ভূমিকা। পর বাটলাকে যখন মানে নিয়ে খবর আসে, দিতে আসে আর কি তারা। কিন্তু এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে 2017 সালের পরীক্ষায় এসেছিল, এখন তাহলে তোমাকে জোর করে হলো মিলিয়ে টিলিয়ে তো দিতে হবে নাকি? হুম, মানে মাঝে মাঝে জি ওই যে স্যার। বলো না যে কিছু বিষয় আসতেছে যেগুলো তোমার টেক্সটের সাথে বা তোমার ইয়ের সাথে না গেলেও তোমাকে মিলিয়ে প্রমাণ করতে হবে যে ব্যাপারটা এরকম। তো দেখি আমরা কি বলে। আমরা জানি কোরাসের প্রধান ভূমিকা কি ছিল, আমরা যদি এডিপাস রেস্কের পড়ি, কোরাসের প্রধান কাজই হচ্ছে কি ঘটনার মধ্যে একটা কানেকশন তৈরি করা, তাই না? ঘটনার জি মধ্যে একটা স্যার। জি স্যার। কানেকশন তৈরি করা, পূর্বে কি ঘটেছে এবং পরে কি ঘটতে যাচ্ছে তার একটা নির্দেশনা রিডারদেরকে দিয়ে দেওয়া বা দর্শকদেরকে দিয়ে দেওয়া। তো আমরা প্রধানত এই যে পুরো ড্রামাটা আমরা প্রধানত 3 জনের থেকে 4 জনের ডায়ালগ পেয়েছি, তাই না? 4 জনের ডায়ালগ পেয়েছি, ক্যাথলিন, নোরা, মরিয়া এবং হচ্ছে তোমার হচ্ছে বার্টলি। কিন্তু অধিকাংশ ডায়লগ কাদের হয়েছে? নোরা এবং নোরা এবং ক্যাথলিন। ক্যাথলিনের মধ্যে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে মাইকেল মারা গেছে, তার পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এই নোরা এবং ক্যাথলিনের কাছ থেকে পাচ্ছি। তার মা যে অসুস্থ, মানে মা যে
দুঃখে ভারাক্রান্ত, সে পুরো অসুস্থ হয়ে গেছে, সেটাও আমরা নোরা ক্যাথলিনের কাছ থেকে জানছি, তাই না? এবং দেখা যাচ্ছে যে এই যে যখন বার্টলির বডিটা নিয়ে আসলো, সেখানেও দেখাচ্ছে কথাবার্তার বিষয়টা যেটা আমরা শুনলাম, বা কিভাবে আসলো, কিভাবে বসলো, এইগুলো কিন্তু আমরা ওই কথোপকথনের মাধ্যমেই জানছি। এবং এখানে মেন ভূমিকা পালন করছে হচ্ছে এই নোরা এবং ক্যাথলিন। তো এই ভূমিকাটা তারা পালন করছে বলে তাদেরকে হয়তো এই কোরাসের ভূমিকা হিসাবে দেখানো হয়েছে। তারপরে দেখো, ইন জেমস সিন্স রাইডার্স টু দ্য সি, নোরা অ্যান্ড ক্যাথলিন দ্য ডটার্স অফ মারিয়া সার্ভ আ ক্রুশাল রোল অ্যাকিন টু দ্যাট অফ দ্য কোরাস ইন ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি। কোরাস সম্পর্কে যেহেতু আমাদের একটা ধারণা হয়েছে এডিপাস রেসকে, সেই হিসাবে বলতে হচ্ছে। হোয়াইল দে আর নট আ ট্রেডিশনাল কোরাস, দেখো বলছে তারা কিন্তু ট্রেডিশনালি কোরাস না, কিন্তু তারপরেও দেয়ার প্রেসেন্স অ্যান্ড ডায়ালগ ফুলফিল সেভারাল ফাংশনস রিমিনিসেন্ট অফ দ্য কোরাস রোল ইন গ্রিক ড্রামা। রিমিনিসেন্স মানে কি? স্মরণ করে দেওয়া, আমাদেরকে ওই গ্রিক ড্রামার কোরাসের কথা মনে করিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে করেছে? প্রথমেই গল্পটা শুরু হয়েছে কাদের নিয়ে? এদের দিয়ে, তাই না? তাই বলছি দেখো, নোরা ক্যাথলিন অফেন প্রোভাইড কমেন্টারি অন দ্য ইভেন্টস অ্যান্ড ক্যারেক্টার ইন দ্য প্লে, অফারিং ইনসাইট ইন্টু দ্য আইল্যান্ডার ওয়ে অফ লাইফ। এবং এর মাধ্যম দিয়ে আইল্যান্ডের জীবনযাত্রা সম্পর্কে আমরা দেখেছি যারা আইল্যান্ডার, অ্যান্ড দেয়ার স্ট্রাগল উইথ দ্য সি, দেয়ার কনভারসেশন উইথ মারিয়া অ্যান্ড ইচ আদার হেল্প টু ইলুসিডেট দ্য ব্রডার থিম অফ ফেট, লস অ্যান্ড রেজিলিয়েন্স দ্যাট পারমিয়েট দ্য ন্যারেটিভ। পারমিট মানে কি? অবস্থান করা, বিরাজ করা। তাহলে তাদের কথোপকথনের মাধ্যম দিয়ে তাদের কষ্ট, তাদের দুঃখ, তাই না, তাদের এই ব্যাপারগুলো উঠে এসেছে। তারপরে হচ্ছে, লাইক দ্য কোরাস ইন গ্রিক ট্র্যাজেডি, নোরা এবং ক্যাথলি অ্যাম্পলিফাই দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য প্লে থ্রু দেয়ার রিয়াকশন টু দ্য আনফোল্ডিং ইভেন্টস। পরবর্তী ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, যেমন আমরা কোরাসদের ইভেন্ট দেখেছি, বিশেষ করে ইডিপাস রেসকে, তারা কিভাবে তাদের কখনো বিশ্বাস প্রকাশ করছে, কখনো দুঃখ প্রকাশ করছে, কখনো ইডিপাসকে সাপোর্ট করছে, তাই না, কখনো কখনো দেখা যাচ্ছে ইডিপাসের বিষয়ে সন্দেহ প্রকাশ করছে। এই যে ব্যাপারগুলো, এই ফিলিংগুলো কিন্তু তারা প্রকাশ করছে। দেয়ার এক্সপ্রেশন অফ গ্রিফ, ফেয়ার অ্যান্ড রেজিগনেশন মিরর্স দ্য অডিয়েন্স ওন ইমোশনাল রেসপন্স। মানে তাদের ইমোশন মানেই ঠিক ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ইমোশনগুলো দর্শকদেরও হবে, হাইটেনিং দ্য ওভারঅল ট্র্যাজিক অ্যাটমসফিয়ার অফ দ্য প্লে। এছাড়াও ক্যাথলিন এবং নোরা কি করছে? অলসো সার্ভ অ্যাজ ফয়েল টু দেয়ার মাদার। ফয়েল মানে কি? মানে ফয়েল কোন জিনিসটা জানো? ফয়েল বলতে কয়লা। ফয়েল কি জিনিস? জ্বালানি স্যার। হ্যাঁ, না, এটা জ্বালানি না এখানে। আচ্ছা, এইখানে এটা অন্য অর্থ বুঝাইতে পারে। ফয়েল মানে হচ্ছে যা কিছু অন্য কিছুর ইফেক্টকে বাড়িয়ে দেয়, ঠিক আছে তো? হ্যাঁ, কোনো কিছুকে হ্যাঁ, হয়তো মেন ক্যারেক্টার করতে যে ইয়াটা ইন্টেন্সিফাই করে মেন হ্যাঁ ক্যারেক্টারের। ইন্টেন্সিফাই করে, তাই তো? বা তোমার চেয়ে আরেকজন হয়তো, মানে ব্যাপারটা এরকম যে, একটু মিউট রাখো। হ্যাঁ। তো মনে করো যে আমি একটা লাইন মনে করো টানলাম, হ্যাঁ, ইনসার্ট লাইন। সফটওয়্যারে তো আমরা একটু পড়ছিলাম এই সম্পর্কে, ওই যে পার্ট সিতে রিডিং স্কিলে। রিডিং স্কিলসের এটা মনে করো একটা লাইন। এই লাইনটা ছোট না বড়? ছোট। কিভাবে বুঝলে এটা ছোট না বড়? আরেকটা লাইন আরেকটা লাইন দিলে বুঝবো বড় নাকি ছোট স্যার। হ্যাঁ, তাহলে ওইরকম আর কি। যদি এটা দিই তাহলে হবে, আগের লাইনটা কি ছিল? ছোট। আর যদি এখানে আরেকটা দিই তাহলে, এখানে আরেকটা দিলাম এইটুকু, তাহলে এই লাইনটা কি ছিল? পথে। বড়। তো ব্যাপারটা ঠিক এরকম, যেটা আমরা পড়েছিলাম ওই যে স্টপিং বাই উড অন আ স্নোই ইভিনিং, এই কবিতাটার সাথে আমরা পড়েছিলাম, তাই না? যেটা ওই ঘোড়াটা কি করছিল? ঘোড়া ছিল না একটা হর্স? হ্যাঁ, ক্যারেক্টার। ওই হর্সটা ওখানে ফয়েল ক্যারেক্টার হিসেবে কাজ করছিল। মানে সেও যেন কি করছে? বোধ করছে যে কিছু একটা নেগেটিভ বা কিছু একটা খারাপ জিনিস যেন আমার যে মালিক সে যেন ভাবছে বা তার হতে যাচ্ছে, তার জন্য সে ঘন্টা বাজাচ্ছে। তার মানে কি? এটা দ্বারা ওই কবিতার ওই লাইনটা দ্বারা বোঝানো গেল যে হয়তোবা আমাদের স্পিকার যা বলতে চায়নি তা কিন্তু ওই পরবর্তী ওই ক্যারেক্টারের মাধ্যমেই বলে দেওয়া হয়েছে। তাহলে মরিয়া যে বেশি পরিমাণে দুঃখিত, সে যে অতিমাত্রায়, মানে কি বলবো, একদম মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, এটা কে বলছে? মরিয়া কি নিজে বলছে, নাকি ওই নোরা এবং ক্যাথলিনই প্রকাশ করেছে?
নুরা এবং ক্যাথলিন। হ্যাঁ ওই যে আমাদের পড়ে, তাই বলছে হাইলাইটিং হার, দেখো হাইলাইটিং হার ট্র্যাজিক প্লাইট, ওই যে বলছে না প্রথম দিকে যে যদি সে ঘুমাতে পারে তাহলে হয়তো ঘুমাচ্ছে, যদি সে ঘুমাতে পারে তাহলে হয়তো ঘুমাচ্ছে, তার মানে কি, তার মানে তার পক্ষে ঘুমানো কঠিন, মানে ঘুমানোর পরিবেশ তার নেই। হ্যাঁ, তার মানে কি এদের কথার মাধ্যম দিয়েই তার দুঃখের ব্যাপারটা কত গভীর সেটা কিন্তু উঠে এসেছে। থ্রু দিয়ার ইন্টারাকশন উইথ মারিয়া দ্য রিভিল দ্য এক্সটেন্ট অফ হার গ্রিফ অ্যান্ড দ্য টোল দ্যাট কনস্ট্যান্ট লস হ্যাজ টেকেন অন হার ফিজিক, হ্যাঁ, দেয়ার বাই এনরিচিং দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং অফ হার ক্যারেক্টার। অতএব মরিয়ার ক্যারেক্টার কেমন সেটা মরিয়া নিজে বলেনি, বরং ওই নোরা এবং ক্যাথলিনের কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে। অ্যাডিশনালি নোরা অ্যান্ড ক্যাথলিন প্রোভাইড এক্সপোজিশন অ্যান্ড কনটেক্সট রিগার্ডিং দ্য ফ্যামিলিয়াল রিলেশনশিপ অ্যান্ড হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্যারেক্টার, তাই তো, তাদের যে তাদের জীবনযাত্রা, তাদের সংসার কেমন, এইগুলো তার এক্সপোজিশন মানে বুঝো তো, এক্সপোজিশন মানে কি, শুরু, বিগিনিং। নাটকটা কারা শুরু করেছে, কোন ক্যারেক্টার, এই নোরা এবং ক্যাথলিনই তো শুরু করেছে নাকি, যেমনটা গ্রিক কোরাস দিয়ে কিন্তু শুরু হয়। দেয়ার কনভারসেশন উইথ মরিয়া অ্যান্ড রেফারেন্স টু পাস্ট ইভেন্টস হেল্প টু ফ্লেশ আউট, দেখো, of the world of the play and deepen the audience engagement with the narrative. Thus, while Nora and Kathleen may not conform to the traditional conception of chorusের টোটাল কনসেপশন তারা ফলো না করলেও their roles in the Riders to the Sea share many similarities with the functions of the chorus in classical Greek drama. ওই ড্রামার কিছুটা ভূমিকা হয়তো তারাও সিমিলার ভূমিকা পালন করেছে। এইটা তাহলে বলছি সরাসরি তাদেরকে কোরাস বলা যাচ্ছে না, কিন্তু তাদেরকে কোরাসের কিছু ক্যারেক্টারের সাথে মিলিয়ে বলা হলো, হ্যাঁ, যে তারা হয়তো বা কোরাস হতে পারে। এই কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। টেক্সটের মধ্যে থেকে, স্যার যে স্যামহেইন যেটা বলা আছে আফটার দ্য লং নাইট অফ স্যামহেইন, যেটা টেক্সট 106 পৃষ্ঠায় বলা আছে, মানে এই স্যামহেইন নাইটটা কি আসলে, এটা দুইবার উল্লেখ করছে মরিয়া। না ওটা নিয়ে তো স্যামের নিয়ে তো এর আগে বললামই, কেউ একজন বলেছিল, তুমি ছিলা তখন? না স্যার আমার মেবি এটা প্রবলেম ছিল, আমি কিছু কিছু জিনিস শুনতে পারি নাই তো নেটের কারণে। ওটা তো দেখালামই কিছুক্ষণ আগেই। হ্যাঁ, স্যামেন হচ্ছে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল। রেকর্ডটা লিখে নিয়েন একটু। হ্যাঁ, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেটা বিভিন্ন ধর্মের সাথে বিভিন্নভাবে তারা পালন করে থাকে, এবং এটা মেনলি প্রধানত দেখো এই যে ফার্স্ট ডে অফ নভেম্বর, ক্রিশ্চিয়ান রিলিজিয়াস সেকেন্ড ডে অফ নভেম্বরে মেনলি এটা পালন করা হয়। এবং এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে আমি তো এখান থেকে দেখালাম তোমাকে। হ্যাঁ, কোথায় যেন আরেকটা ভালো করে দেখালাম, এটা তো গ্রিক মিথোলজিতে দেখাচ্ছে, আমি ক্রিশ্চিয়ান রিলিজিয়নের সাথে রিলেটেড। হ্যাঁ, যেখানে দেখানো হয় যে মৃতদের জন্য ওই দিনে প্রার্থনা করা হয়, ঠিক আছে তো, এটা যদি যেহেতু ক্রিশ্চিয়ান রিলিজনের সাথে রিলেটেড, এখানে যেগুলো আছে সবই হচ্ছে তোমার ওই ইয়া অনুসারে দেখানো হচ্ছে, কেল্টিক ফেস্টিভ্যাল অনুসারে দেখানো হচ্ছে, হ্যাঁ, এবং প্যাগান রিলিজিয়নের সাথে দেখানো হচ্ছে। হ্যাঁ, যেটা দেখো এই যে স্যামেন ইন আ কেল্টিক আয়ারল্যান্ড, দেখো আয়ারল্যান্ডের যেহেতু এটা, তা বলছে দেখো ইন কেল্টিক আয়ারল্যান্ড স্যামহেইন ওয়াজ দ্য ডিভিশন অফ দ্য ইয়ার বিটুইন দ্য লাইটার হাফ সামার অ্যান্ড দ্য ডার্কার হাফ উইন্টার, এটা ওখানকার দেশের ওই অবস্থান সম্পর্কে, ঠিক আছে তো। এবং দেখো এখানে বলছে দেখো এইভাবে তারা প্রয়াত সাধুদের সম্মানে জানাতে খ্রিস্টের নামে স্যামহেইনকে রেখেছিল। স্যামহেইন একটা দেখো অল সেন্টস ডে, এটা একটা দিন যাকে অল হ্যালোজ ইভ বলা হয়ে থাকে, অল সেন্টস ইভ বা হ্যালোয়েন বলা হয়ে থাকে, হ্যালোয়েন বলা হয়ে থাকে, ঠিক আছে তো। যেখানে কি করা হয়, যারা অলরেডি মারা গেছে খ্রিস্টিয়ান নামে, মানে কি যারা খ্রিস্টিয়ান ধর্ম ফলো করেছে, তাই না, খ্রিস্টিয়ানিটি যারা বিশ্বাসী ছিল, তারা যে মারা গেছে তাদের স্মরণে এই উৎসবটাকে সন্ধ্যাতে পালন করা হয়, ঠিক আছে। দেখো কি কথা বুঝতে পেরেছো? তো সেই তাহলে এটা হচ্ছে হ্যালোইন যেটা পালন করা হয় বারবার, বাট এখন তো হ্যালোইনটা একটু অন্যরকম লাগে। না সেটা তো বললামই, যেটা তো শুধু অন্যরকম না, এটা এক এক দেশের কালচার অনুসারে এক এক রকম ভাবে পালন করে, বুঝো না। তুমি ক্রিসমাস যে দিনটা পালন করে এটাকেই তুমি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পালন করা দেখবা, বুঝতে পেরেছো? এখন তুমি কোনটা ধরবা এখন সেটা তোমার ব্যাপার, কিন্তু এটা কি, এটা কি বলো? একটা উৎসব। হ্যাঁ, তাহলে সেটাকেই মনে রাখো। এটা হচ্ছে মৃতদের জন্য সম্মানিত করার একটা উৎসব আর কি। হ্যাঁ, তাহলে ওইটুকুই মনে রাখো। হ্যাঁ, এইটুকুই, কিন্তু সেটাই বলা হলো যে যারা মারা গেছে বা মৃত্যুবরণ করেছে প্রতি বছরের নভেম্বরের 1 এবং 2
তাই তো আমরা বিশেষ করে এই এশিয়া মহাদেশে এই দিকে আমরা 2 তারিখে পালন করে থাকি, ঠিক আছে তো। অল সোলস ডে বলা হয় এরকম একটা বিষয়টা, হ্যাঁ, সোলস ডে। দেখো আমি এই যে দেখো এখানে, হ্যাঁ, এই জিনিসগুলো মানে হতে হতে মানে কি বলবো, বিবর্তন হতে হতে বিভিন্নভাবে বিষয়গুলোকে পালন করা হয়ে থাকে। দেখো বিশেষ করে ইন দ্য লুথারানিজম চার্চ, যেটা দ্য হোল পিপল অফ গড ইন ক্রাইস্ট জিসাস ক্রাইস্ট আর সিন অ্যাজ সেন্টস, অ্যান্ড দেখো সবাইকে সেন্ট বলা হচ্ছে যারা মোটামুটি খ্রিস্টান ধর্মে রিলেটেড, অ্যান্ড অল সোলস ডে কমেমোরেট দোজ বিলিভার্স হু হ্যাভ ডাইড অ্যাজ দ্য ফেথফুল ডিপার্টেড। হ্যাঁ, মানে যারা মারা গেছে তাই এই ধর্মের সাথে রিলেটেড। তবে এই স্যামহেইন এই রিলিজিয়নটা প্যাগানিজম এক ধরনের, লুথারানিজম এক ধরনের, রোমান ক্যাথলিসিজম এক ধরনের, বিভিন্ন ধরনের এর উৎসব আছে। অত কিছু গভীরে তোমাকে জানার প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি জানতে হয় তুমি জেনে নিবা আরো ভালো করে গবেষণা করে, হ্যাঁ। শুধু ধরে রাখবা যেটা একটা ধর্মীয় উৎসব মৃতদের নিয়ে। জি স্যার। হুম, জি স্যার। আচ্ছা, তো আর কারো আছে শর্ট নিয়ে সমস্যা? স্যার ওই 10 নম্বর ওই প্রশ্নটা স্যার আমি একটু এক্সপ্লেন করবো স্যার। করবা? মানে ওইখানে স্যার যেটা বুঝলাম স্যার, মানে পরিবারের স্যার 8 জন স্যার ইন্ডিভিজুয়ালি মারা গেছে স্যার। ওই 9 নম্বর মানে মৃত্যুটা দ্বারা কি এটি বুঝাইছে যে মানে পরিবারের চূড়ান্ত মৃত্যু বুঝাইছে, ওইটাকে হ্যাঁ, মার্ক সিম্বলাইজ করছে হয়তো, বা সামথিং হ্যাঁ, ওইটা। মার্ক করতে পারে যে এরপরে হয়তো ফাইনালিটি, তাই তো একটা হয়তো মরিয়া কি কি করলো, মৌরিয়া কি কি জি করলো স্যার, শেষের দিকে? মানে মৃত্যু শোকে স্যার মানে সে আর কি হ্যাঁ, সে মোটামুটি কিছু বুঝতে নিজেকে পারলাম। সঁপে দিয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, ঠিক আছে। এখন এটা একটা কারণ হতে পারে, কিন্তু এটাই যে ওটা, এটা তো আমরা ড্রামাতে কোনোভাবে পাইনি। এটা আমরা এক্সপ্লেন করছি, এটা ক্রিটিক্সরা বলতেছে, কিন্তু ওটা কিনা আমরা জানি না, ঠিক আছে তো। এখন মরিয়া মরবে না অন্য কেউ মরবে নাকি আসলে কি নির্দেশ করছে এটা বলা মুশকিল। এটা জাস্ট আমরা ড্রামার বা নাটকের খাতিরে এই কথাটা বলছি, কিন্তু ড্রামাতে তো এটাকে ক্লিয়ার করা হয়নি। করা হয়েছে কোথাও? না স্যার। কোথাও আমরা তো ড্রামাটা পুরোটা ভয়েস পড়ছি text, তাই স্টেজে না? আমরা মারিয়াকে ভেবে নিচ্ছি। হ্যাঁ, আমরা পুরোটা টেক্সটটা তো পড়ছি, কিন্তু কোথাও তো এটা ক্লিয়ার করা হয়নি যে কে মরবে বা কার কথা বলা হচ্ছে। যে হয়তো 9টাকে মার্ক করছে, হ্যাঁ, যে এরপরে হয়তো আরও কারো হতে পারে। এখন সেই যেহেতু বয়সের দিক থেকে এবং তার মোটামুটি মনে করো যে কি অবস্থা, শেষের দিকে অবস্থা, না দুঃখ ভারাক্রান্ত সে এত বেশি যে কোনো সময় সেও পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। এরকমভাবে তোমরা হয়তো এক্সপ্লেন করতে পারো। এটা তো আর ভুল হবে না, কারণ ড্রামাতে তার কিছু বলা নেই, আমার একটা আইডিয়া, তাই তো আমরা বলতে পারি মাইট বি, মে বি, এরকম শব্দ ইউজ করতে হবে এই সব জায়গায়, কারণ এখানে ক্লিয়ার কোনো ধারণা আমরা পাইনি। বুঝতে পেরেছো? জি স্যার। আর এটা নিয়ে ক্লিয়ার যেহেতু ধারণা নেই, আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মনেও হয় না, কারণ এটাকে এক্সপ্লেন করতে বললামই তো আমার নিজেরই লাগে যে এটাকে আমি কি ধরে কি বিবেচনা করব। কারণ এখানে 9 শব্দ তারা ব্যবহার করেছে একবার বা এরকম। এখন ওই শব্দটা নিয়ে আমি এখন কী গবেষণা করতে পারি, কিভাবে আমি সব কিছু বলে ফেলতে পারি? কারণ আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও তো আনলাকি 9 বা 9 এই নির্দেশ করে এরকম কিছু বলা নেই, আছে কি? আমরা কি জানি এরকম কিছু আছে? 7 সম্পর্কে জানি, 13 সম্পর্কে জানি, তাই না? 1 সম্পর্কে জানি, 2 সম্পর্কে জানি, এগুলো নিয়ে 3 সম্পর্কে আমরা হয়তো কিছু পাখি ফুল এগুলো নিয়ে ভাবি, কিন্তু 9 নিয়ে তো আমাদের কোনো কমন সেন্সে নেই, আছে কি? বা সামাজিকতা বা এরকম অভিজ্ঞতার মধ্যে নেই। স্যার হ্যাঁ, অতএব এটা নিয়ে স্যার কোনো কারণ নেই। স্যার এইটা যে মাইকেলের যে মানে মৃত্যু যে হচ্ছে চিহ্নিত করে, হুম হুম মানে ওইটার সাথে অনেকটা রিলেট করে লেখা যায় কিনা? এখন এক্সপ্লেন করতে পারো, কিন্তু ওখানেও আসলে যেহেতু বলছে কিনা সিম্বলাইজ করছে কি, হ্যাঁ, কি সিগনিফিকেন্স কি, এর সিগনিফিকেন্সের তো আমি তেমন কিছু দেখি না। কমপ্লিটিশন। হ্যাঁ, ঠিক আছে তো, এর সিগনিফিকেন্সের সাথে তো ওটা আমি অত কিছু দেখি না খুব একটা। এখন জানি না আমাদের ক্রিটিক্সরা হয়তো এটাকে শব্দটা দিয়ে জাস্ট বললাম তো, যখন যারা গবেষণা করে যা বার করে সবাই এভাবেই নিজের মতো করে একটা চিন্তাভাবনা করেই দেয়। হ্যাঁ, তো এখানে যেভাবে বলা হয়েছে ওইভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। এখন তোমরাও নিজের মতামত দিতে পারো যে এরকমটা হতে পারে। এই হ্যাঁ, তাহলে তো আমরাও সবাই ক্রিটিক্সের মতোই দেয়। অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা আমার কাছে একটা তোমাকে তো ক্রিটিসাইজ করতেই বলেছে। তোমাকে যখন কোশ্চেন আনসার করতে বলা হচ্ছে তখন কি আসলে তোমাকে তো ক্রিটিক ধরেই বলা হচ্ছে নাকি, যে তুমি এটা পড়েছো এবং তোমাকে সেভাবেই মতামত দিতে হবে, তাই নাকি বলো?
জি স্যার। আচ্ছা, তো যাই হোক, ওটা নিয়ে এত সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওটা নিয়ে তোমরা একটু বাসায় ভাববা, আরও যদি সোর্স থাকে সেই সোর্স থেকে একটু চিন্তা ভাবনা করে দেখার চেষ্টা করবা, দিয়ে যে তথ্য পাবা সেগুলো নিয়ে একটু মোটামুটি একটা মন গড়া আনসার করে ফেলো, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো যে আর কারো আছে প্রবলেম শর্টে? স্যার একটা কথা বলবো, হ্যাঁ, বলো। মানে স্যার যখন আপনি একটা গল্প বা একটা কবিতা শেষ করেন তার 2-1 দিন পর যদি প্রশ্নগুলা দেন তাহলে বেশি ভালো হয়। কারণ যে অনেকদিন পর যদি পড়তে যাই না তখন অনেক কিছু মনে হয় যে ভুলে গেছি বা মিস করে গেছি বা বুঝতেছি না এরকম। যদি তাহলে একসাথে পড়ি তাহলে তাহলে তো ভালো তাহলে করে মন তুমি থাকে। আরো 6 মাস পর কিভাবে মনে রাখবা বলো? এই জন্য তোমাকে আবার একটু ওইটা যেন আবার তোমাকে ঘোরানো হয়, ঠিক আছে? স্যার ওই জন্য তো রেকর্ড ক্লাসগুলো রেখে দিচ্ছেন। এই জন্য তোমাকে আরেকবার ঘোরানো হয় যে তুমি আবার দেখো। এখন যদি তুমি এইটুকু মনে করে এইটুকু করে তাহলে তুমি আরো মানে পরীক্ষা দিবা বিষয়টা 6 হচ্ছে মাস পরে। স্যার যদি প্রশ্নটা ভালো মানে ওইটার সাথে একসাথে দেওয়া হয় তাহলে প্রশ্নটার মধ্যে তো ভালো করে গুছায় লেখা থাকে না, ওইটা একসাথে পড়লে স্যার ভালোভাবে আর কি বোঝা যায়, তখন আর কি পরবর্তীতেও মনে থাকে, এই জন্য বলছিলাম স্যার। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। তোমার যদি মনে হয় যে এতে উপকার হবে তা দিয়ে দিব, জি সমস্যা স্যার। নেই। স্যার আরেকবার রিভিশন দিয়ে পড়লেই তো হয়ে যাবে। রিভিশন দিয়ে আবার পড়লে প্রশ্নগুলো। কতবার পড়তে হবে, ঠিক আছে? কারণ একটা জিনিসকে তোমার এই যে বললাম তো, আমি পড়াই দিব একবার, আর তোমাদের পড়তে হবে কতবার? পরীক্ষার আগ পর্যন্ত যতক্ষণ না তোমার কাছে মনে হচ্ছে আমি বুঝেছি ততবার তোমাকে পড়তে হবে। আমার পড়ানো শেষ, তোমার পড়াও যদি শেষ হয় তাহলে তো বুঝবা পরীক্ষার হল পর্যন্ত গেলে কতদূর কী হবে, হ্যাঁ। এই জন্য সমস্যা নেই, আমি দিয়ে দিব। যদি তোমাদের মনে হয় যে তোমাদের টেক্সট পড়ার পরে দিলে ভালো হয়, একটু দেরি করলে আবার ভুলে যাও সব, তাহলে সেটা সমস্যা না, আমি দিয়ে দিব। স্যার একটু দেরি করে দিলে পরবর্তীতে আবার সেই বিষয়টা রিকল হয়, হ্যাঁ, আমি ওই কিন্তু ওই জন্যই সময় মেনটেন দিলে করে আর দেওয়ার পড়া চেষ্টা হয় না। করি। হ্যাঁ, যে তুমি হয়তো দেখাচ্ছে যে সাথে সাথে পড়ে শেষ করে ফেললা, কিছুদিন পরে যদি তুমি আবার ওটা পড়ো তখন আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়তে ইচ্ছা করে, বা তোমার ওইটা পড়তে ইচ্ছা করা বলতে কি ওটা আবার চলে আসে। স্যার এটাই ভালো হয়, জি একটু স্যার, পরেই দিয়ে। আরেকবার রেকর্ড ক্লাসটা দেখলে ভালো হয়। হুম। হ্যাঁ, আচ্ছা, পরে দেওয়াই ভালো। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই, যার যেটা ভালো মনে হয়। ওকে, তাহলে এখন আমরা ব্রড কোশ্চেনে আসি একটু। হুম, ব্রডে হাত তুলো যাতে যাতে সমস্যা আছে। আচ্ছা, আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা 7টা থেকে 10টা পর্যন্ত এই সময়ে মোটামুটি কল টল বা এগুলো দিবা না, হ্যাঁ। এই সময় দেখি তোমরা দাও, কারণ এই সময় তোমরা জানোই যে মোটামুটি একটু পড়ানো টড়ানো হয়, তাই না? তোমরা সব ব্যাচেই জানো যে 7টা থেকে 10টা পর্যন্ত মোটামুটি আমি একটু দুটা ব্যাচ নিয়ে একটু এনগেজ থাকি। তো এটা একটু মনে রেখো, যদি এখনও কল দিতেই আছে, হ্যাঁ। এখন আমি কল ধরে কি কথা বলো, 2-3 জন কল দিয়েছে এই সময়। আচ্ছা, তো যাই হোক, কী ব্যাপার, এটা এটা চেঞ্জ করা হয়নি? হাই হাই, টাইটেলটা ভুল হয়ে গেছে। এখানে হয়েছে, এখানে হয়নি। আচ্ছা, ওই কপি পেস্ট করতে গিয়ে এটা ওটা করতে গিয়ে মাঝে মাঝে স্যার আউট ওইটা হয়ে যায়। বিষয় আলাদা। আচ্ছা, তাহলে এখন আমরা হাত তুলেছ কয়জন দেখি? আচ্ছা, তাসমিম, বলো কত নম্বর? স্যার 2 নম্বরটা যদি একটু পুরোটা পড়াই দিতেন। 2 নম্বর। আচ্ছা, কি জি সম্পর্কে স্যার। এটা? লোকাল এবং ইউনিভার্সাল, তাই তো? হুম, জি স্যার। লোকাল এবং ইউনিভার্সাল। ড্রামাটা কোন এলাকা নিয়ে বলো তো? লোকাল এলাকা। হ্যাঁ, আয়ারল্যান্ড, তাই তো? জি আয়ারল্যান্ডের স্যার। একটা দ্বীপ, সেই দ্বীপটার নাম কি? আয়রন আইল্যান্ড। এরান। অ্যারান, তাই তো? হ্যাঁ, অ্যারান আইল্যান্ড, অ্যারান আইল্যান্ড, অ্যারান আইল্যান্ড। কিন্তু এখানে যে কাহিনীটুকু ঘটলো, এটা কি এই যে কাহিনী বা এই যে দুঃখ কষ্ট বেদনা, এইটা কি শুধু ওখানেই ঘটে নাকি সকল মানুষের জীবনেও এরকমটা ঘটতে পারে? সকল মানুষের জীবনে ঘটে। হ্যাঁ, তাহলে একটা লোকাল বিষয়কে কিভাবে আমরা ইউনিভার্সালাইজ করলাম, মানে একজন রাইটার কিভাবে ছোট্ট একটা লোকাল ঘটনাকে পুরো কি করলো, ইউনিভার্সাল ওয়েতে তুলে ধরে সকল মানুষের জীবনে এটাকে প্রয়োগযোগ্য করে দিলেন। হুম, তা সেই হিসাবে এখানে বলা হয়েছে, দেখো, জন মিলিংটন সিন্স ওয়াজ অ্যান আইরিশ প্লে রাইট অ্যান্ড আ কালেক্টর অফ ফোকলোর অ্যান্ড কি ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রিভাইভাল। তার মানে তিনি ফোকলোর কালেক্টর। ফোকলোর মানে কি? ফোকলোর মানে কি বলতো?
স্যার বাংলায় তো লেখা লোক আছে আর বিদ্যা। হুম লোক লোকসঙ্গীত। তাই তো লোক সাহিত্য বোঝাতে বার করা হয় গান। তাই তো হুম and a key figure in the Irish literary revival and his one act play Riders to the Sea is basically a tragedy of a poor primitive and uncultured peasant family living in the Aran Island. The play is considered to be regional with universal significance. তার মানে এটা একটা রিজিয়নকে নিয়ে লেখা, একটা এলাকার, হ্যাঁ, পাহাড়ে মানে একটা সমুদ্রের পাশে বসবাস করা ছোট্ট একটা পরিবারকে নিয়ে লেখা। কিন্তু এখানে যে বিষয়গুলোকে ইনপুট দেওয়া হয়েছে সেগুলো আসলে ইউনিভার্সালাইজড হয়েছে, এটা সকল মানুষের জীবনে। কেমন দেখো, ইট ইজ রিজিয়নাল বিকজ ইন ইট দ্য প্লে রাইট গিভস আ ভিভিড অ্যাকাউন্ট অফ হিস minute observation of the lifestyle, manners, customs, and beliefs, as well as the darker side of the poor islander of the west coast of Ireland. That is the Aran Island. On the other hand, the play also has universal significance in setting, fellow feeling, conflict, Moria's elegiac blessing, and archetypical symbol. সব কিছু কি ইউনিভার্সাল। কেমন কি, যে একজন মা তার সন্তান হারানোর বেদনায় কষ্ট পাবে, এটা কি শুধু ওদের ক্ষেত্রে ঘটে আর কারোর ক্ষেত্রে ঘটে না? পৃথিবীর সবার ক্ষেত্রে তারপরে একটা সন্তান, হ্যাঁ, একটা পরিবারের একটা ছেলে বেঁচে আছে, সে কি ওই বাংলা কথায় যেটা বলে যে ঘোমটা মেরে বাড়িতে বসে থাকলে তার হবে বলো? না, তাকে সংসার দেখতে হবে। হ্যাঁ, যত দুর্ভোগ আসুক, যত বিপদ আসুক, পুরুষদেরকে সংসারের দায়িত্ব নিতে হবে এবং তারা সেগুলো নিয়ে চলবে, তাই না? এবং দেখা যাচ্ছে যে পরিবারের সন্তানরা মায়ের বকবকানিতে একটু বিরক্ত হয়, হয় কি না? মানে এবং প্রত্যেক কালচারে আছে যে মা বা দাদা দাদির বয়সের সাথে নাতি বা সন্তানদের মানসিকতা মেলে না। মেলে কি বলো? হ্যাঁ, এটা কি শুধু ওই সমাজের ক্ষেত্রে ঘটছে, নাকি এটা সকল দেশের সকল মানুষের সকল বিশ্বাসের ক্ষেত্রে ঘটে, এবং সে যে ধর্মেরই হোক, তাই না? এই ব্যাপারগুলো হচ্ছে কি ইউনিভার্সালাইজড হয়েছে। ইউনিভার্সাল মানে কি, যেটা কি সকলের ক্ষেত্রে প্রয়োগযোগ্য, নাকি সার্বজনীন। জি স্যার, সার্বজনীন। এটা সর্বত্র। হ্যাঁ, তা বলছে দ্য ভেরি সেটিং অফ দ্য প্লে Riders to the Sea presents its regional significance as the life of Irish peasant and fishermen is portrayed through Morris family, whose way of life is the same as that of other peasants living on the Aran Island of the west coast of the mainland of Ireland. We see the reality of life reflected in the play in many ways. কিভাবে দেখছি বলছে, at the very beginning of the play, the activities and household things of the inhabitants of the island are shown, which provide the local coloring. কি কি আছে বলো তো ওই জায়গায়? তাদের বাড়িতে কি কি আছে? ফিশিং নেট আছে, অয়েল স্কিনস আছে, রোপ আছে, উডেন বোর্ড আছে, স্পিনিং হুইল আছে। এগুলো দিয়ে কি বোঝায়? যে সেই এলাকার মানুষরা জীবনযাত্রা কেমন, তাই তো, তারা কিভাবে তাদের ইনকাম সোর্সটা কি, এগুলো বিষয়ে বলা আছে। এবং যেখানে হুইলে কি করছে, ক্যাথলিন কাজ করছে। দেন উই সি ক্যাথলিন নিডিং ডাউ ফর বেকিং আ কেক, তার মানে ওই এলাকার মানুষের এটাই খাবার। আ ফায়ার বার্নিং ইন দ্য কিচেন অ্যান্ড শি গোজ অ্যান্ড পুটস দ্য ডাউ in the oven over the fire. All these things and activities belong to the life of the peasants and fishermen who do everything for themselves. তার মানে এই যে ড্রেসভূষা, খাওয়া দাওয়া, কাজকর্ম, এটা হচ্ছে লোকাল। এটা হয়তো অন্য কোনো শিক্ষিত বা অন্য কোনো সমাজের মানুষের সাথে মিলবে না, কিন্তু ওদের যে ফিলিংটা, ওদের যে চিন্তা ভাবনাটা, সেটা কি শুধু লোকাল বলো? এই ধর্মের প্রতি ফিলিং, সংস্কারের প্রতি ফিলিং, তারপরে মানুষের মৃত্যুতে ফিলিং, তাই না? এই যে ব্যাপারগুলো, এগুলো তো আর শুধু সমাজ দিয়ে হয় না, বা শুধু একটা নির্দিষ্ট শ্রেণী দিয়ে হয় না। বলছে দ্য আইল্যান্ডার্স গো ফর ফিশিং নট জাস্ট টু প্রোভাইড ফর দেমসেলফ বাট টু গো উইথ দ্য সারপ্লাস টু কনেমার ইন গলওয়ে অন দ্য মেইনল্যান্ড টু ট্রেড ইট। এটা কি করে, যে যা বেঁচে যায়, তারা যা ইনকাম করে, মানে তারা যা প্রডিউস করে, সব কিছু কি তারা খায় না বিক্রিও করে বলো? বিক্রিও করে। কোনটুকু বিক্রি করে? যেটুকু বাড়তি বেঁচে যায়, এইটুকু তারা বিক্রি করে। আচ্ছা, তারপর দ্য আইল্যান্ড, এছাড়াও দেখো সিমিলারলি দে রেয়ার ক্যাটল লাইক পিগস। এই যে একটা কাজ করতে গেলে হয় না কেন, সরি দাঁড়া, আমি ওই ব্যাসটাকে একটু বলে দিই ইংলিশ অনর্থ। আচ্ছা, তারপরে দেখো সিমিলারলি দে রেয়ার ক্যাটেল লাইক পিগস, শিপ, হর্সেস হুইচ দে ট্রেড অন দ্য আইল্যান্ড অ্যান্ড সাম ইন দ্য গলওয়ে ফেয়ার।
এবং তাদের দ্য ভেরি কনভারসেশন বিলো বিটুইন বার্টলি অ্যান্ড ক্যাথলিন ক্যান বি আ গুড এক্সাম্পল ফর দিস। যেমন হ্যাঁ, যে বলছিল না যে তুমি যখন বার্টলি কোথায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তার আগে বলে যাচ্ছে তুমি একটু যাবা, তাই তো, ওইখানে নিচে যাবা, গিয়ে জমিতে দেখবা যে রায়ের ভিতরে যেন ভেড়াটা গিয়ে লাফালাফি না করে, হ্যাঁ, আর যদি জবার আসে তাহলে ব্ল্যাক ফিটের যে পিকটা আছে সে পিকটাকে গুড প্রাইস পাইলে বিক্রি করে দিবা। এগুলো কি লোকালাইজ কথাবার্তা না ওই এলাকার মানুষের, তাই না? তাই বলছে লেট ইউ গো ডাউন ইজ ডে, এটা তো পড়ছিলাম, মনে আছে তো কেন কখন বলা হয়েছে এই কথাটা? বাটলি মানে বাজারে যাওয়ার আগে। হ্যাঁ, যখন হ্যাঁ, সে যাওয়ার চলে যাওয়ার আগে। আগে, তাই না? কারণ সে যখন ওই যে দড়ি খুঁজতেছিল, দড়ি দিয়ে সে ইয়া বানাবে, তাই না? বলছে ইনফ্যাক্ট প্লাউইং দ্য ল্যান্ড অ্যান্ড ফিশিং আর দেয়ার মেইন ভকেশনস। দ্য ল্যান্ড অফ অ্যারান আইল্যান্ড ইজ স্টোনি অ্যান্ড ব্যারেন অ্যান্ড সো নো ক্রপ এক্সেপ্ট রাই ক্যান বি গ্রোন। Again, for fishing, they have to go far on the sea, which can involve the risk of unpredictable natural elements like winds and ocean waves, which cause many accidents. ইত্যাদি বিষয়গুলো আমরা জানছি যেগুলো ওই এলাকার। As we learn with the progression of the play that Moria has faced the calamity of losing all the male members of her family by drowning in the sea, Moria is seen wailing, saying, I have had a husband's father, 6 sons in the house, 6 fine men, but they are gone. এই যে জায়গাগুলো, এগুলো কি দেখাচ্ছে ওই এলাকার মানুষের চিন্তাভাবনা, ভালো লাগা, ভালোবাসা নিয়েই তৈরি করা হয়েছে। তাই লোকাল কালার শেষ পর্যন্ত কি হচ্ছে দেখো, দ্য লোকাল কালার ইন দ্য প্লে ইজ অলসো ফাউন্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিলিফ অফ দ্য ক্যারেক্টার্স, তাদের ভাষা, তাদের চিন্তাভাবনা নিয়ে। হ্যাঁ, সিনস হ্যাজ রিটেন দ্য ডায়ালগ অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য ভেরি পিকুলার ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য পিপল ইউজ ব্লেন্ড দেয়ার ওল্ড আইরিশ অ্যান্ড গ্যালিক বোথ ইন দ্য ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার, মানে কিছুটা অন্য শব্দ ইউজ করছে, যেমন ইটস গেটিং ওল্ড। দেখো এই যে স্ট্রাকচারগুলো কি ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মনে হচ্ছে যেন ভুল আছে, তাই না? হ্যাঁ, তার মানে এগুলো কি যে যারা হচ্ছে অশিক্ষিত অমার্জিত মানুষ তারা কি সঠিক ভাষা ইউজ করবে, সঠিক ভাষায় কথা বলবে? বলো। না স্যার। অতএব এরকমটা ব্যবহার হবে, সেটা স্বাভাবিক। অতএব তিনি সেইভাবেই কিন্তু সেই স্ট্রাকচারগুলো ইউজ করেছেন। হ্যাঁ, এগেইন আইরিশ পিপল আর মেনলি দ্য বিলিভার্স অফ রোমান ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি বাট লিভিং ইন দ্য ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। দেখো তারা ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করে কিন্তু আবার প্যাগান বিশ্বাসেও তারা কিন্তু বিশ্বাসী। দেখো ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু ওই ভূত প্রেতে বিশ্বাস নেই, তাই না? কিন্তু তারপর তারা কি ভূত প্রেতে বিশ্বাস করছে না, সুপারস্টিশন কি বিশ্বাস করছে না? হ্যাঁ, তাই জি বলছে স্যার। কারণ কি ওই যে প্যাগান বিলিভ যেটা আগে থেকে প্রচলিত ছিল তার কিছু কিছু কিন্তু তারা মেনটেন করছে। তাই বলছে লিভিং ইন দ্য ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার দে হ্যাভ দ্য টেন্ডেন্সি অফ দ্য প্যাগান ইন বিলিভিং ইন সুপারন্যাচারাল সায়েন্স অ্যান্ড সুপারস্টিশনস। দে বিলিভ ইন সুপারস্টিশন অফ দ্য স্টার রাইজিং এগেনস্ট দ্য মুন হুইচ পোর্টেন্ড আ ভায়োলেন্ট স্টর্ম ইন দ্য সি। It is seen in the protagonist of the play, Maria, whose faith in God is hinted by the young priest. এবং ইয়ং প্রিস্টের কথা বলা হচ্ছে, তাই না, যে মরিয়াকে হয়তো সৃষ্টিকর্তা ভালোবাসবে, তার সব সন্তান কেড়ে নেবে ইত্যাদি বলেছে। বাট শি অলসো বিলিভস ইন দ্য সুপারন্যাচুরাল সাইন অফ ভিজন। When she herself was trying to stop Bartley from going to the Galway fair, she says to him, হ্যাঁ, সেও তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে, দ্যাট উইন্ড ইজ রেইজিং দ্য সি অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন। দেখো এটা কি কুসংস্কার, তাই না? মানে কুসংস্কারও বলবো না, মানে দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায় কিছু কিছু বিষয়, তাই না? তো গ্রামের মানুষ এখনও পশ্চিম দিকে কাক ডাকলে বলে কেউ মারা যাবে। পশ্চিম দিকে যদি কাক ডাকে এবং কাকের ডাকার সাউন্ডটা একটু অন্যরকম হয়, তখন তারা মনে করে যে কেউ হয়তো মারা যাবে, না কেউ মারা গেছে, তার সংবাদ শোনা যাবে। এটা বলা হয় কিনা বলতো? জি স্যার। কিন্তু আমরা এগুলো এখন ইয়া করি না। অ্যান্ড ইটস রাইজিং ইন দ্য নাইট। শি অলসো বিলিভস ইন দ্য ভিজন শি স হোয়েন শি ওয়েন্ট to meet Bartley at the spring well, and in the vision seen by Bride Dara with which she connects her own vision draws her conclusion. এইভাবে, তাই তো? Thus the above mentioned facts show how this play reacts of the world people living in Ireland. This surface reality is universally true for the whole Ireland. এটা তো ওই এলাকার জন্য সকলের জন্য হয়তো উপযোগী। But by the stroke of scenes a local tragedy has attained to a universality which moves all heart. হ্যাঁ, কেমন কি দ্য প্লে হ্যাজ এলিমেন্টস দ্যাট হ্যাভ রেলেভেন্স অ্যান্ড আপিল ফর দ্য হোল ম্যানকাইন্ড। তাহলে হয়তোবা এই যে পোশাক আশাক, খাওয়া দাওয়া বা কৃষিকর্ম বা হচ্ছে প্রফেশন, এইগুলোতে হয়তো ইউনিভার্সাল আপিল নেই, কিন্তু তাদের ইমোশনালগুলো কি ইউনিভার্সালাইজ। বলছে বিকজ ইট ট্রিট দ্য হিউম্যান ইমোশনস দ্যাট আর ইউনিভার্সালি দ্য সেম। দ্য টু এসেন্সিয়াল এলিমেন্টস দ্যাট গিভ দ্য প্লে আর ইউনিভার্সাল অ্যাপিল আর দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ হিউম্যান রিলেশনশিপ অফ ক্যারেক্টার্স ইন দ্য প্লে অ্যান্ড দ্য হিউম্যান ভ্যালুস দ্য সিচুয়েশন, তাই তো, ইম্বডি। তাই তো, এই সিচুয়েশনে যে ভ্যালুটা এমবডি করছে, বিশেষ করে মরিয়া যে শেষের দিকে যে মানে রিজাইন করে নিল, তাই তো, রিজাইন করলো, যে সে মেনে নিল
যে আমার আর কিছু করার নেই, সমুদ্র আর কী বা কেড়ে নিতে পারবে। তো একজন যে কোনো মানুষই মনে করো এত কিছু হারাতে 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 তার যে শেষ সম্বলটা ছিল সেটাও যখন সে হারিয়ে ফেলবে তখন কেমন হবে? তার কি আর কোনো ভয় থাকে বলো? হুম, স্যার তার মধ্যে অধিক কিন্তু শোকে আর কোনো পাথর ভয় বা হবে। আতঙ্ক থাকে না। ঠিক এখানেও ওই ব্যাপারটাকেই দেখানো হয়েছে। বলছি ইন দ্য প্লে অলমোস্ট অল ক্যারেক্টার্স আর সিন টু হ্যাভ আ গুড হিউম্যান রিলেশনশিপ, এদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তাই না? দ্য ইয়ং প্রিস্ট, এমনকি ইয়ং প্রিস্ট ফ্রম ডোনেগেল ফিলস ফর দ্য ডেড হুজ বডি হ্যাজ নান টু ক্লেম অর মর্ন ফর, তাই তো? সে ওই বডিগুলোকে সুন্দর করে সৎকার করে। নোরা অ্যান্ড ক্যাথলিন হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেয়ার মাদার অ্যান্ড টেক এভরি প্রিকশন ফর নট গিভিং অ্যানি শক অর পেইন, তাই তো, টু দেয়ার অলরেডি এক্সস্টেড মাদার। Even Moria's fair apprehensions, concern for her children are also universal for all mothers all over the world, তাই না? সকল মায়ের জন্য, সব মাই এরকমটা মনে করবে। হ্যাঁ, এরকমটা বলা হয় না যে তুমি যখন কোথাও যাবা তখন পিছনের দিকে তাকাবা না, নাকি পিছনে ফিরবা না, সেটা একটা অশুভ লক্ষণ। হ্যাঁ, তাই পিছন থেকে ডাকা যাবে না, বলা হয় না এরকম? হ্যাঁ, তো এগুলো কি মানে কোনো না কোনো একটা অমিনাস সাইন নির্দেশ করছে। হার অ্যাগনি হোয়েন শি গোজ ওভার দ্য লিস্ট অফ দ্য নেম অফ অল আর কিন, যখন সে নামগুলো বলছে, তাই না? যখন সে তার সন্তানদের নামগুলো বলছে তখন কেমন হচ্ছে বলো? হু হ্যাভ বিন কিল্ড অন দ্য সি ইজ হার্ট রেন্ডিং ইমোশন হুইচ টু হ্যাজ ইউনিভার্সাল কোয়ালিটি। ইভেন মোরিয়াস এলিজিয়াক ব্লেসিং ফর দ্য লিভিং অ্যান্ড দ্য ডেড ইন হুইচ শি অ্যাটেইনস দ্য স্ট্যাচার অফ প্রিস্টেস সার্ভস টু ইউনিভার্সালাইজ রাইডার্স টু দ্য সি। এই যেটা এখানে বলা হয়েছে নাকি শেষের দিকে, মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলিস সোল, অন মাইকেল সোল, অন দ্য সোলস অফ সেমাস অ্যান্ড প্যাচ, স্টিফেন অ্যান্ড শাউন, সবার সোলের উপর কি গড মার্সি করুক। অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, দেখো আমার সোলের উপরে, এমনকি নোরা, তাই তো, অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি এখানে কি এই যে প্রার্থনাটা, এই যে অ্যাগনিটা, এই যে দুঃখটা, কষ্টটা, এটা কি শুধু ওনার একার, ওই এলাকার মানুষের শুধু, নাকি এটা পৃথিবীর সকল মানুষের সিচুয়েশনে সবার একই বোধ হবে? একই বোধ হবে না এই সিচুয়েশনে সব মানুষের? জি স্যার, একটা মা হিসেবে সবারই হ্যাঁ, এরকম সবার সেম একই ফিলিং ফিলিং হবে, হবে। তাই না? তাই বলছে দ্য ইনএভিটেবিলিটি অফ আইল্যান্ডার্স ফাইট এগেইনস্ট দ্য সি রিপ্রেজেন্ট দ্য ফেট অ্যান্ড দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ অফ হিউম্যান বিংস আর ইউনিভার্সাল। হ্যাঁ, সব কিছু ইন দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট। কেউ হয়তো সমুদ্রে ডুবে মারা যাচ্ছে, আর একজন হয়তো দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, না? অ্যাক্সিডেন্টে এক পরিবারের, মনে করো একটা গাড়িতে যাচ্ছিল, তার ভিতরে শুধু বাবা বেঁচে গেছে, বাকি সব মারা গেছে, তখন কেমন হবে বলো? তারও তো একই বোধ হবে না? হ্যাঁ, যে সব শেষ হয়ে গেল। In the life of the peasants living by the sea is the supernatural forces that guide their life and destroy the young man. The sea has devoured 8 male members of the family of Moria and they have lost their lives in the struggle with the sea or fate. এগুলো সবই কি সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যে হয়তো সবাই হয়তো সমুদ্রে ডুবে মরতেছে না, কেউ অসুস্থতায় মরতেছে, একজন মারা যাচ্ছে আর একজন অসুস্থ হয়ে যাচ্ছে, এইভাবেও মারা যাচ্ছে। যেমন আমরা জন কিটসের লাইফ যদি আমরা দেখি, তাই না, যে যক্ষা রোগে তার বাবা মা থেকে শুরু করে তার ভাই সবাই মারা যাচ্ছিল, ঠিক আছে? সে নিজেও টিউবারক্লোসিসে মারা গেল, তাহলে তার কি এরকম না ব্যাপারটা বলো? দেখা করে সবাই প্লেগ রোগে। হ্যাঁ, তাই বলছে দ্য ইউজ অফ আর্কটিপিক্যাল সিম্বল ইন দ্য প্লে অ্যাডস টু দ্য ইউনিভার্সাল আপিল। এছাড়াও কিছু টিপিক্যাল কিছু সিম্বল রয়েছে, যেমন হর্স সিগনিফাইজ পাওয়ার অ্যান্ড ফেয়ার, রেড মেয়ার সিগনিফাইজ স্ট্রেংথ অ্যান্ড গ্রে মেয়ার বা গ্রে পনি ডেথ, ব্ল্যাক পিগ, হ্যাঁ, বেকড ব্রেড, হোয়াইট বোর্ডস আর অলসো ইনভেস্টেড উইথ সিম্বলিক সিগনিফিকেন্স। জানি না কি সিম্বল নির্দেশ করতেছে। অল দিস সিম্বলস ডিপেন্ড দ্য ইউনিভার্সাল সিগনিফিকেন্স অফ দ্য ট্র্যাজেডি। তো সেই হিসাবে আমরা দেখলাম কি সিনস হ্যাজ মেড দ্য ডাইজেস্টার সি, এটা তো পরে তো বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে হচ্ছে ফিলিংয়ের দিক থেকে ইউনিভার্সাল, তাই না? ফিলিং রিলেশনশিপের দিক থেকে ইউনিভার্সাল, বাট দেয়ার অ্যাক্টিভিটি, দেয়ার প্রফেশন, দেয়ার ফুড, ক্লদিং, কালচার, এগুলো হচ্ছে লোকাল। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার, মানে পোশাকি জিনিসটা হচ্ছে লোকালাইজ, কিন্তু ফিলিং জিনিসটা হয়ে গেছে কি ইউনিভার্সালাইজড, ঠিক আছে? এইভাবে বিষয়টা দেখানো হয়েছে। কি বোঝা গেল স্যার? স্যার আরেকবার একটু দা ইউজ থেকে ট্র্যাজেডি পর্যন্ত বুঝাবেন? এটা 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 হ্যাঁ, দা ইউজ থেকে ট্র্যাজেডি হ্যাঁ, পর্যন্ত বলতেছে কি কি আরো কিছু সিম্বল আছে, মানে এখানে শুধু কাহিনীর মধ্যে না, কিছু সিম্বলিক বিষয় রয়েছে যেগুলো অনেক সময় ওই যে আমি যে এতক্ষণ ধরে তোমাদের কথাবার্তা বলালাম, বিভিন্ন বিষয়ে সিম্বলাইজ করলাম না, যে রেড দেখা দেখা যাচ্ছে যে ওই যে আনলাকি 13, লাকি 7, এগুলো কি হয়তো আমরা ওরা 9 ইউজ করেছে, আমরা 7 ইউজ করছি, আমরা 13 ইউজ করছি। তাই এরকমভাবে সিম্বল ইউজ করাটা কি কোনো কিছু সিম্বল দিয়ে কোনো কিছু বিবেচনা করা। ওই যে কাক, হ্যাঁ, পশ্চিম দিকে কাক টাকলে কেউ মারা যাচ্ছে, তাহলে ওরা বলতেছে ওই চাঁদের পাশে তারা থাকলে এবারে সমুদ্র ঢেউ উঠবে। তাহলে ওরা হয়তো ওটা বলতেছে, আমরা হয়তো এটা বলতেছি, কিন্তু এইটাকে ইন্টারপ্রেট করাটা কি ইউনিভার্সাল না?
বলো, ইন্টারপ্রেট করা জি তো স্যার। ইউনিভার্সাল নাকি? হ্যাঁ, তারপরে অনেক সময় বলা হয় যে এই সময় বিড়াল ডাকলে পারে কোনো স্পিরিট হয়তো বা ঘোরাফেরা করে। হ্যাঁ, যে বিড়াল ডাকতেছে কেন, রাতের গভীর রাতে কুকুর ডাকতেছে কেন, কেউ কোথাও নেই তারপরে কুকুর ডাকতেছে কেন, এগুলো কি নির্দেশ করে? কুকুরের ডাক, হ্যাঁ, এগুলো কি নির্দেশ করে? বা হচ্ছে অনেক সময় বলা হয় যে বিড়াল সম্পূর্ণ নাকি, সুপারস্টিশিয়াস। হ্যাঁ, বিড়াল যখন তার মানে জিভ দিয়ে যখন তার হাত পা একটু চাটতে থাকে তখন নাকি গেস্ট আসে বা এরকম কিছু বলা হয়। তা এরকম হয়তো ওরা জি বলেনি, ওরা স্যার, বলেছে ডাটা ওদের মতো, চুলকালে আমরা টাকা বলেছি আসে। আমাদের মতো। তো এরকমভাবে সিম্বলাইজ করা, কোনো কিছুকে সিগনিফিকেন্স দেওয়া, এটা কি শুধু ওরাই করে না আমরাও করি? বলো। স্যার আমরাও আমরাও করি। করি স্যার। হ্যাঁ, আমরাও করি, তো সেটাই কি এখানে বোঝানো হয়েছে, তাই তো? এরকম যে ইউনিভার্সাল আপিল তৈরি করেছে সিম্বলগুলো, হ্যাঁ, যে ওরা সিম্বলাইজ করছে কি হর্সকে পাওয়ার হিসাবে দেখতেছে, ফিয়ার হিসাবে দেখতেছে, সেই হিসাবে দেখো রেড মেয়ার সিগনিফাই স্ট্রেংথ, যে গড স্পিড হিম, ওদিকে গ্রে পনি নির্দেশ করতেছে ডেথ, এছাড়া ব্ল্যাক পিগ, বা এই যে এই ওয়ার্ডগুলো হয়তো কোনো না কোনোভাবে তাদের কোনো না কোনো বিষয়কে নির্দেশ করছে। হ্যাঁ, রাইটার হয়তো বা সেগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, এইটা মেনলি বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখানে হয়তো সরাসরি কোনো কিছু নেই, কিন্তু কোনো কিছুকে ইন্টারপ্রেট করা, সিম্বলাইজ করার যে কমন সেন্সটা, সেটা যে সকল শ্রেণীর, সকল মানুষের, সকল দেশের, সকল ধর্মের আছে, সেটা বোঝাতে মেনলি এই রাইটার এই কথাটা বলেছেন, ঠিক আছে? জি স্যার। এছাড়া এখানে জি সিম্বল কি স্যার। বলছে এটা না। যে ওরা হয়তো গ্রে পনিকে ডেথ ধরতেছে, আমরা নাও ধরতে পারি, কিন্তু অন্য কিছুকে আমরা ডেথ হিসাবে ধরতেছি, এটাই আমাদের সিগনিফিকেন্স। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার স্যামুয়েল টেইলর কোলরিজের যে স্টোরি টেলিং আছে ওটা দেখে অনেক ভালো স্টোরি টেলিং থাকে, বাট মানে জিএম সিন যেটা আছে এর তো আরো বেটার মনে হয় আমার কাছে। মানে এর যে আপনার ড্রামাটা এটা অনেকটা বেটার আপনার সফোক্লেসের ড্রামার থেকেও লাগে আমার কাছে। হুম, না ওই তো বললাম যে তুমি পড়ে কতটুকু নির্যাস নিতে পারবা তার উপরেই তোমার কাছে এইগুলো ভালো লাগা বা মন্দ লাগার বিষয় আসবে, ঠিক আছে? কেউ হয়তো সাহিত্য পড়ার জন্যই পড়ছে, কিছু বোঝার জন্য বুঝতেছে, তাদের কাছে একরকম ধরবে। আর কেউ হয়তো পরীক্ষার পড়ার জন্য পড়তেছে, সামারি টামারি পড়তেছে, তাদের কাছে এগুলো কিছুই মনে হবে না। হ্যাঁ, কি পড়তেছি না পড়তেছি, শুধু গল্প, হুদাই গল্প করে কি লাভ? স্যার স্যার আমার এমনকি যে উইলিয়াম ওর্থ আছে না, ওর পোয়েম গুলাও আমেজিং লাগে আমার কাছে, না, খুবই ভালো লাগে। সবই তুমি সাহিত্য পড়বা, তুমি থার্ড ইয়ারে যখন পড়বা, থার্ড ইয়ারে যে টেক্সটগুলো আছে সেগুলো তো আরও মারাত্মক, বিশেষ করে ডক্টর ফাস্টাস, ঠিক আছে, ম্যাকবেথ, হ্যাঁ, এগুলো যেগুলো আছে সেগুলো তো আরও, মানে তোমাকে জাস্ট তুমি যদি এনজয় করো এবং বোঝো, ভালো লাগে, তোমার ভালো লাগা কাজ করবে। আর এই ভালো লাগা দিয়ে পড়লে দেখবে যে তোমার সাহিত্য ওই সামারি টামারি পড়ে খুব একটা মজা পাবা না। হ্যাঁ, কি থেকে কি বললো কিছু বুঝলাম না, হলো না। এই, আচ্ছা। স্যার আমি টেক্সট পড়ি, টেক্সটে প্রচুর মজা লাগে। না, টেক্সট পড়বা, টেক্সট পড়লে পরে যে কোনো কোশ্চেনে আনসার করা যায়, কারণ তোমার ওইটা সম্পর্কে একটা ধারণা থাকে, ওভারঅল একটা ধারণা থাকে, তাই না? তুমি তখন বিভিন্ন রেফারেন্স নিয়ে এসে তুমি তোমার কোশ্চেন আনসারটাকে বড় করতে পারবা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হলো ব্যাপার। আর কি কারো সমস্যা আছে ব্রড কোশ্চেনে? স্যার এটারই লাস্ট লাইনটাতে ফ্রাঙ্ক ভার্সন বলতে কি বোঝাচ্ছে এখানে? কোনটা কোনটা? স্যার এই 2 নম্বরটা কোশ্চেনটারই লাস্টের দিকে। লাস্টে মানে কনক্লুশনে? হ্যাঁ ওটা তো আমি বাদ দিয়ে গেলাম, যে কোন জায়গায় কি বলছো? স্যার একদম লাস্ট স্যার লাইনটাতে শেষে বলছে একদম লেখেন ও একটা ফ্রাঙ্ক নাম, ভার্সন কারণ ডাইট এটা সেট। একটা নাম, একটা রাইটারের, মানে একটা ক্রিটিক্সের নাম, সে এটাকে এই বলেছে, তার কথা ও থেকে এটা নিয়ে আচ্ছা আসে। তারপর যে শো ফ্র্যাঙ্ক ভার্সন, ফ্র্যাঙ্ক ভার্সন কি তার একটা নাম, একজন ব্যক্তির নাম। রাইটলি সেইজ রাইডার্স টু দ্য সি ইজ আ লোকাল প্লে হুইচ ইজ ইউনিভার্সাল, এই কথাটা তিনি বলেছেন, তিনি একজন ক্রিটিক্স, ঠিক আছে? তো তা তার কথার খাতিরেই এই কোশ্চেন আনসারটা নিয়ে আসা হয়েছে। এই স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার আর স্যার কি করবেন না। সমস্যা ছিল? আচ্ছা, ছোট সমস্যা না বড় সমস্যা? স্যার বড়ই আমার বলতে পারি, কিন্তু বলবো স্যার 1 নম্বর প্রশ্নটা যে ক্লাসিক্যাল সম্পর্কে আমার একটু আর কি ক্লিয়ার ধারণা নেই, ক্লাসিক্যাল কেন এবং ওই যে মডার্ন ট্র্যাজেডি। ক্লাসিক্যাল তুমি পড়নি? ইডিপাসের পড়নি কোশ্চেন আনসারগুলো? ইডিপাসের কোশ্চেন আনসারগুলো পড়নি এখনো? ওখানে যে স্যার ওই ট্র্যাজেডির যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, কোরাসের কথা নিয়ে আসা আছে, তাই না? ট্র্যাজেডি গুড, তারপরে ক্যারেক্টারের কথা বলা আছে, হিরো, ট্র্যাজিক হিরোর কথা বলা আছে, আমরা পয়েটিক্স থেকে তো পড়েছিলাম মনে হয় নাকি? ট্র্যাজিক হিরো কে হয়, জি তার স্যার। ফিচারগুলো কি, সেগুলো প্রয়োগ করে আমরা ইডিপাসের কোশ্চেন আনসারটা করেছিলাম। তো ইডিপাসের পড়েছো কিনা সেটা বলো, যদি না পড়ে থাকো তাহলে তুমি বুঝবা না, ওটার জন্যই কিন্তু আমি এটা পড়িয়েছি। স্যার ওটা তো পড়া হয়েছিল না, ওই যে আর কি ওই যে স্যার ওই যে একটা ক্লাস নিয়েছিলেন ওই যে পরে 9 নম্বর ক্লাস না 10 নম্বর ক্লাস জন্য ওই যে ইসের উপর, ওইটা নাকি?
সেটা না, তুমি পড়েছো কিনা তাই বলো, যে পলিটিক্সের উপর। ওখানে তুমি দরকার হলে আবার একটু ভিডিও ক্লাসগুলো দেখে নাও, এবং ওখানকার যে ট্র্যাজিক হিরো বা এই কথাগুলো নিয়ে যে কোশ্চেন আছে ওটা একটু পড়ে নাও, তাহলে এটা বুঝবা। ওটা না বুঝে আসলে এটা বুঝবা না। ক্লাসিক্যাল ফিচার যদি তুমি না বোঝো তাহলে তুমি এটা প্রমাণ করবা কেমন করে? ওই জন্য তো আমি ওইটাকে পড়িয়ে পয়েটিক্স পড়াইছি, তারপরে কোশ্চেন আনসারগুলো দিয়ে তারপরে এটা দিয়েছি। ঠিক আছে? হুম স্যার হুম। স্যার ওই যে আমাদের তো সামনের দিন স্যার শনিবারে রাতের বেলা মনে হয় তারাবির নামাজ পড়তে হবে, তো রমজানে কখন ক্লাস হবে? আচ্ছা, ওটা নিয়ে আমি আর ভাবছি। শনিবারে হ্যাঁ, ওটা আমি তোমাদের জানাই দিব। আপাতত আমি একটা করব, ঠিক আছে? তো যে এর আগে কথা হয়েছে তোমাদের এটা এই বিষয় নিয়ে? কোন ব্যাচের সাথে কথা হলো? না স্যার, ফার্স্ট ইয়ারে আমাদের সকালে পড়াইছিলেন। তোমাদের সকালে পড়ানো হয়েছে তাই না? হুম। জি জি স্যার। স্যার। হ্যাঁ, সকালেই মেইনলি না পড়ানো হবে। দেখাচ্ছে আমার যেহেতু কয়েকটা আছে, তোমাদের আমি ব্যাচটা কোন সময় দিব আমি বলে দিব। এখন সকালেই পড়ানো হবে। এখন রাতে তো হবে না, কারণ রাতে যেহেতু তোমাদের নামাজ থাকে। এখন জি কারোর একটু সমস্যা হলে সেটা একটু ভিডিও টিডিও রেকর্ড ক্লাস তোমরা দেখে নিবা, কারণ এই রমজান মাসে একটু ঝামেলা হয়, তোমাদের একটু ঝামেলা হয়। এই জন্য জাস্ট ক্লাসে উপস্থিত থাকা না থাকা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু রেকর্ড ক্লাসগুলো দেখে তোমাকে একটু জানাই দিতে হবে যে স্যার আমি দেখতেছি বা আছি। ঠিক আছে? আর স্যার, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর রাইটিং 1 এর ব্রিফ কোশ্চেনগুলো একসঙ্গে দিতে চাইছিলেন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো দেই নাই না, ওটা আমি না স্যার। দেই না, আমি তো করে ফেলেছি, দেখো তাহলে ভুলে গেছি হয়তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে 10টার পর তুমি একটু মেসেজ দিও আমাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে যদি স্যার কারো আচ্ছা বড় সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আজকে আর সময় নেই যেহেতু। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। হুম। স্যার আমাদেরকে এই যে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার পড়ানোর পরে আবার কি ড্রামাতে ফেরত যাবেন? হ্যাঁ, আবার ড্রামাতে ফেরত যাবো, আবার দুটো ড্রামা স্যার করবো। কোন ড্রামাটা পড়াবেন একটু বললে ভালো হইতো, রমজানের কারণে বাসায় যাব তো বইটা নিয়ে যাইতাম আর কি স্যার। এরপরে পড়াবো হচ্ছে তোমার আনসার দ্য ম্যান। আচ্ছা স্যার। হুম। তারপরে আমরা শেষে পড়বো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, ওটা একটু বড় যেহেতু, ওটাকে আমরা একটু শেষে আচ্ছা স্যার। জি স্যার, অনেক কাহিনী আছে এর মধ্যে। ওটা একটু জঙ্গল মনে হয় আমার কাছে, ওটা যে আমি শেষে পড়াবো, বাকিগুলো শেষ করে নিয়ে। হ্যাঁ। আচ্ছা, তো যদি ছোটোখাটো কারো প্রবলেম থাকে একটু বলো, আর যদি বড় প্রবলেম থাকে তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করি, ঠিক আছে? যদি বড় কোশ্চেনে আলোচনা থাকে, কারণ এখন তার সময়টা নেই, 40 বেজে গেছে অলরেডি, এই জন্য। জি স্যার, আর শুক্রবার কি ক্লাস নেবেন আমাদের? শুক্রবার আমি একটু কুষ্টিয়াতে যাব, আমি যদি ফিরে আসতে পারি সন্ধ্যার আগে আমি জানাই দিব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। স্যার সকালে ক্লাস নিয়ে তারপরে ওই যে শনি হিস্ট্রি নিয়ে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সকালে ক্লাস নিলে হিস্ট্রির কোন মধ্যে থেকে বারে একটা ক্লাস কোশ্চেন ছিল। আচ্ছা, নেবেন? আমি ওটা জানাই দিব, সকালে ক্লাসের ব্যাপারে পরে জানাই দিব। হ্যাঁ, ওটা আমি জানাই দিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর হিস্ট্রি থেকে কোশ্চেন করা যাবে? এই মুহূর্তে যদি ছোট কোশ্চেন হয় তাহলে করো, আর যদি বড় কোশ্চেন হয় তাহলে এই তার মুহূর্তে। ছোট কোশ্চেনই যেটা, হ্যাঁ বলো। তার ছোট কোশ্চেন আপনি হচ্ছে যে পিডিএফ শেয়ার করছিলেন, ওখানে বলা হয়েছিল যে অ্যাংলো স্যাক্সনে কিংডম টু ক্রিশ্চিয়ানিটি বিগিনিং উইথ দ্য কোর্ট অফ কিং এথারবার্ট অফ কেন্ট। আমি যখন গুগলে সার্চ করছিলাম তখন মানে রেজাল্টটা একটা আসছিল, তখন আবার রেজাল্টটা আসছিল যে হচ্ছে উনি কিং অফ ওয়েসেক্স, মানে এই যে ওয়েসেক্স যেটা আছে এন্ড কেন্ট যেটা আছে এই দুটো তো মানে ট্রাইব ছিল নাকি, এটা হচ্ছে মানে কোনো সিটি ছিল এরকম। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে তোমার অঞ্চল বা সিটি। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে বই থেকে নিচ্ছি বই অনুসারে রেফারেন্স করবো। একই জিনিসের তৎকালীন সময়ে ইতিহাসবিদরা অনেক অনেক ঝামেলা আসবে, ঠিক আছে? তো আমরা বই থেকে যে রেফারেন্সগুলো পাবো সেগুলো খেয়াল করবো, গুগলেরটা না। ঠিক আছে? হুম জি স্যার। হুম। জি স্যার, ওখানে কেন্ট আছে আর গুগলে দিয়ে দিচ্ছি ওয়েসেক্স এর কিং। হ্যাঁ, আমরা যেহেতু বই থেকে আমি ইয়াগুলো দিই, অতএব বইয়ের ব্যাপারটাই খেয়াল করবা, এটা হলো ব্যাপার। আর তারপরে একটু এদিক ওদিক জি বিভিন্ন স্যার। ইতিহাসবিদ বিভিন্ন অনুসারে কম এদিক ওদিক আছে, ওগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, ওই ছোটোখাটো বিষয় নিয়ে ওকে কেয়ারও করবে না, কেউ খেয়ালও করবে না, ও অনেক ইতিহাসের অনেক মানে পিছনের ব্যাপার, বুঝেছো? হ্যাঁ। জি স্যার। মেহরাব যে বিষয়টা বলে এটা মূলত বাংলাতে দেওয়া আছে, মানে শীতল ঘোষের বই। হ্যাঁ হ্যাঁ, শীতল ঘোষের ওই বইটা একটু পড়বা সবাই তোমরা। হ্যাঁ। হুম। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই। ওকে, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ও স্যার, আসসালামু আলাইকুম।